আছে তো সবার কাছে মেটেরিয়াল। তো আজকে একটা খুব ইন্টারেস্টিং এবং খুবই একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার আমরা আজকে শুরু করব আমাদের ক্লাস নাইনের, যার নাম হলো গ্র্যাভিটেশন। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। এবং এবং এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমিও নিজে অনেক কিছু জিনিস আগে থেকে রিসার্চ করেছি, যাতে করে তোমাদেরকে বোঝাতে পারি। ঠিক আছে, কারণ এই এই যে চ্যাপ্টারটা, এটা তোমরা ক্লাস 11-এ গিয়েও আবার পাবে। তো তার জন্য এটাকে রিডিউস করে দিয়েছে সিবিএসসি থেকে, টিবিএসসির মধ্যে এখনও রেখেছে। তো ক্লাস 11-এ গিয়ে যেহেতু জিনিসটা আবার পাবে, তার মানে কি এই কনসেপ্টটার খুব ইম্পর্ট্যান্স আছে। ঠিক আছে, এবং যিনি বা যে এই গ্র্যাভিটেশনের কনসেপ্টটা ডিসকভার করেছিলেন, উনার যে থিওরিগুলো কিভাবে ভুল প্রমাণিত হয় সেটাও আমরা আস্তে আস্তে দেখি, আস্তে আস্তে পড়ি আমরা। ঠিক আছে, তো এখন শুধু জাস্ট গ্র্যাভিটেশন সম্পর্কে পড়বো, উনার যে ভুল ধারণাগুলো এগুলো আমরা পড়বো না। তোমরা অলরেডি জানো গ্র্যাভিটেশন কে ডিসকভার করেছিলেন, স্যার আইজ্যাক নিউটন। ঠিক আছে, তো উনার আগেও একজন ব্যক্তি ছিলেন যিনি গ্র্যাভিটেশন নিয়ে অনেক কাজ করেছিলেন। ঠিক আছে, তো সেই ব্যক্তি থেকে আমরা শুরু করব। আমরা অলরেডি ওনার নাম জানি, ইয়েস, গ্যালিলিও গ্যালিলি। ঠিক আছে, গ্যালিলিও, আমরা জানি অলরেডি যে গ্যালিলিও অনেক জিনিসে নিউটনকে হেল্প করেছিলেন। ঠিক আছে, আমরা যখন আমাদের ফোর্স অ্যান্ড লজ অফ মোশন যখন পড়েছিলাম, ওইখানেও দেখেছিলাম যে হ্যাঁ, ফার্স্ট লর মধ্যে গ্যালিলিওর অনেক একটা ইনভলভমেন্ট, মানে অলরেডি বলাই যায় এটা পুরো গ্যালিলিওরই অবদান। ঠিক আছে, গ্যালিলিও তখন সময় বলে গিয়েছিলেন যে কোনো একটা অবজেক্টকে মোশনে রাখতে হলে বা ইউনিফর্ম মোশনে রাখতে হলে ফোর্স দিতে হয় না, যেটা আমরা আগের থেকে জানতাম। যেটা মানে অ্যারিস্টোটিয়ান বা অ্যারিস্টোটল যে ছিলেন, ঠিক আছে, একজন অনেক পুরনো ফিলোসফার ছিলেন ওনার সময়ের। তো ওনার সময়ের যে ফিজিক্সগুলো ওইগুলো এরকমভাবেই এক্সপ্লেন করতো। ঠিক আছে, গ্র্যাভিটিটাকেও এরকমভাবে এক্সপ্লেন করতো যে একটা জিনিস পড়ার আছে, পড়ছে, এরকম আর কি। ঠিক আছে, মানে কোনো এরকম বিস্তারিত কোনো এক্সপ্লেনেশন নেই, আর এটা এখান থেকে ছাড়লে তো মাটিতে পড়বেই, বেসিক, নিচে কিছু নেই তার জন্য নিচে পড়ে যাচ্ছে, এরকম একটা কনসেপ্ট ওনার সময় ছিল, অ্যারিস্টোটলের সময়। এবং উনি একটা কথা বলে গেছিলেন, যদি একটা একটা অবজেক্ট মোশনে থাকতে হয় তাহলে কনস্ট্যান্ট তার পিছনে কি করতে হবে, ফোর্স দিতে হবে। কিন্তু এটা টোটালি ভুল। ফোর্স দিতে হচ্ছে কেন, কারণ তাকে আটকানো হচ্ছে, এই কথাটা বলেননি। তো এটা গ্যালিলিও এক্সপ্লেন করেছিলেন। গ্যালিলিওর ইনার্শিয়াল ফ্রেম বা ইনার্শিয়া থেকে আমাদের নিউটন ফার্স্ট ল অফ মোশনটা দিয়েছিল। তো ওইখানে সেম আমাদের গ্র্যাভিটেশনের মধ্যেও গ্যালিলিওর অনেক অবদান আছে। ঠিক আছে, গ্যালিলিওর দারুণ দারুণ কিছু থিওরি আছে, গ্যালিলিওর খুব সুন্দর সুন্দর কিছু কথাবার্তা আছে, যার জন্য উনি জেলে পর্যন্ত গেছেন। ঠিক আছে, ওনার লাস্ট সময়, ওনার অন্তিম সময় উনি জেলে কাটিয়ে মারা গেছেন আর কি। ঠিক আছে, তো কারণ সমস্যা কি হতো জানো, ব্যাপারটা হলো যে আগের যে ওই খ্রিস্টিয়ান, মানে ক্যাথলিক যারা ছিলেন, ঠিক আছে, খ্রিস্টিয়ান যারা ছিলেন, ওনাদের যে হলি বুক যেটা বাইবেল আমরা বলি, ঠিক আছে, বা বিভিন্ন ধরনের আরও অন্য যে হলি বুকগুলো আছে, ওই বুকগুলোকে কন্ট্রাডিক্ট করতো বা কন্ট্রাডিক্ট করতেন সবসময় আমাদের গ্যালিলিও। গ্যালিলিওর কথাবার্তাগুলো বাইবেল থেকে টোটালি আলাদা ছিল, কথাবার্তাগুলো কোনো মিলতো না। যেমন বাইবেলের যে কথাবার্তাগুলো ওইগুলো হলো যে আমাদের সোলার সিস্টেমটা এই রকম, যে আর্থ মাঝখানে আছে আর তার চারিদিকে সব প্ল্যানেটসগুলো ঘুরছে। ঠিক আছে, সান ঘুরছে। কারণ জিনিসটা তখন সময়, তখন সময়ের যে ব্যক্তিরা যারা ছিলেন, এই দেখো বাইবেল জিনিসটা এটা তো একজন পার্সন লিখেছেন হয়তো বা, ঠিক আছে, আমরা এখন বলি ভগবানের বাণী, কিন্তু জিনিসগুলো আসলে কি, এটা কোনো একজন রাইটারের মাথায় এসছে না, কোনো একটা মানুষেরই তো সৃষ্টি করা, এগুলো লিখা তো মানুষই লিখেছেন। তো আমি যেটা মনে করি আর কি, উনি ওনার দৃষ্টিভঙ্গিতে দুনিয়াটাকে যেরকম দেখতেন উনি সেই রকমভাবে লিখে গেছেন। ঠিক আছে, তো উনি জিনিসটাকে ভাবতেন যে আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠি আমি দেখি সূর্য এদিক থেকে উঠে, পূর্ব থেকে উঠে, ইস্ট থেকে উঠে এবং ওয়েস্টে গিয়ে সেট হয়। সো সূর্যের না চলছে, আমি তো ফিক্সড আছি। আর যদি আমি যদি দেখতাম চলতো, মানে আমি যে যে প্ল্যানেটটার মধ্যে আছি ওই প্ল্যানেটটা যদি চলে, তাহলে তো আমি ফিল করতাম জিনিসটা। আমরা একটা ট্রেনে উঠলে, গাড়িতে উঠলে আমরা ফিল করি যে সে মোশনে আছে, বাট এখানে তো আমরা ফিল করতে পারছি না সে মোশনে আছে। তো উনি কি করে এটা মানতেন যে জিনিসটা, যে আর্টটা আমরা আমাদের মোশনে আছে? তো এটাকে আমরা জিওসেন্ট্রিক মডেল বলি আর কি। ঠিক আছে, জিওসেন্ট্রিক মানে ওই আর্টটাকে সেন্টারে ধরে বাকি প্ল্যানেটসগুলো সব ওইদিকে ঘুরছে।
তো এটা বাইবেলের মধ্যে লেখা ছিল আর কি, বা বাইবেলের যে যারা ক্যাথলিক যারা ছিলেন, খ্রিস্টিয়ান যারা ছিলেন ওই সময়ে, তখন সময়ে ওনারা এই জিনিসটা মানতেন আর কি, ঠিক আছে, গ্যালিলিওর সময়। কিন্তু গ্যালিলিওর নিজস্ব যে টেলিস্কোপটা ছিল, ওই টেলিস্কোপ থেকে নিজে দেখে উনি বলেছিলেন যে না, সোলার সিস্টেমটা এরকম হবে, এবং এটার থিওরিটা দিয়েছিলেন কপারনিকাস, নিকোলাস কপারনিকাস, একজন সায়েন্টিস্ট তখন সময়। ওই কপারনিকাসের একটা মানে হেলিওসেন্ট্রিক মডেল, এটাকে বলি কপারনিকাস হেলিওসেন্ট্রিক মডেল। তো উনি এই কথাটা বলেছিলেন যে কপারনিকাস যে কথাটা বলেছেন এটাই সত্যি, ঠিক আছে। কারণ গ্যালিলিও ওনার নিজস্ব যে টেলিস্কোপটা, ওইটা দিয়ে উনি যখন স্পেসটাকে দেখতেন, তখন স্পেসের মধ্যে উনি জুপিটার দেখেছিলেন, জুপিটারের সাথে তার 4টা মুন দেখেছিলেন, তারপরে ভেনাসের বিভিন্ন ফেজ দেখেছিলেন। ভেনাসের বিভিন্ন ফেজ, যেমন আমরা মুনের বিভিন্ন ফেজ দেখি না, নিউ মুন, ফুল মুন, হাফ মুন, তো এরকম বিভিন্ন ফেজ দেখেছেন ভেনাসের। তো এই জিনিসগুলো যদি আমাদের সান যদি সেন্টারে না থাকে, তাহলে এই জিনিসগুলো পসিবল না। আজকে দেখো, বিষয়টা হচ্ছে কি এরকম আর কি, যে সানটা তো সেন্টারে, আর এটা যদি আমাদের মনে করো ভেনাস হয়, এটা যদি আমাদের আর্থ হয়, তাহলে লাইট তো ভেনাসের মধ্যে গিয়ে রিফ্লেক্ট হয়ে না আর্থের মধ্যে যাবে, তখনই না আমরা ভেনাসটাকে দেখতে পাবো। হ্যাঁ, জিনিসটা তো এরকম হওয়ার কথা। তাহলে নিশ্চয়ই মাঝখানে একটা কিছু একটা লাইটনিং বডি একটা আছে, মাঝখানে একটা লাইট সোর্স আছে, যার চারিদিকে অন্য প্ল্যানেটগুলি ঘুরছে, না হলে তো এদেরকে দেখারই কথা না, দেখবো কি করে, ঠিক আছে না। তার মধ্যে যদি লাইট রিফ্লেক্ট করে না আসে, তাহলে দেখারই কথা না। তাহলে লাইট অবভিয়াসলি তার মধ্যে রিফ্লেক্ট করে যাচ্ছে, তার জন্য আমরা আর্থ থেকে ভেনাস, স্যাটার্ন, এগুলো সবগুলোকে কিন্তু আমরা দেখতে পাই, এমনি নর্মাল খালি চোখে দেখতে পাই না। বাট তোমার কাছে যদি হাই পাওয়ারফুল একটা টেলিস্কোপ থাকে, তুমি এটা দিয়ে কিন্তু সবগুলো দেখতে পারো। স্যাটার্ন তো ইজিলি দেখা যায়, ঠিক আছে, স্যাটার্ন তো অনেক বড় বড় প্ল্যানেট, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, এগুলো, জুপিটার, স্যাটার্ন, এগুলোকে দেখা যায়, ঠিক আছে। এটা তো আর্থ আমাদের। তো এই ছিল আমাদের মানে কন্ট্রাডিকশনের ব্যাপারটা, ঠিক আছে, গ্যালিলিওর সাথে। এখন দেখো, এই যে পিকচারটা, এটা গতদিনও তোমাদেরকে আমি একটু বুঝিয়েছিলাম, যে আমরা নর্মালি আমাদের আর্থ থেকে জিনিসটাকে ভাবলে খুব মানে ইজি লাগে, যে আমাদের আর্থের মধ্যে কোনো একটা জিনিসকে আমরা যদি ফেলি, তাহলে এটা মাটিতেই যাবে। বাট তুমি যদি আর্থ এজ এ হোল বাইরে থেকে যদি দেখো, স্পেস থেকে যদি দেখো, তাহলে জিনিসটা সত্যি ভাবনার বিষয়, যে স্পেসের মধ্যে তো এই যে আমাদের আর্থটা, এটার তো চারিদিকেই মানুষ আছেন না। মেইনলি আমরা বলি যে টরিক জোনে থাকে না, টরিক জোনে আসলে থাকে না, কারণ এটা খুব গরম থাকে, টেম্পারেট জোনে থাকে না। আর ওই এরপরে উপর একদম উপরের জায়গাটা কি কি বলি আমরা, হ্যাঁ, নর্থ পোল আর সাউথ পোল। নর্থ পোল আর সাউথ পোলেও মানুষ থাকেন খুব কম, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা থাকে। তো মেইনলি হিউম্যান বিংস কোথায় থাকে, ওই টেম্পারেট জোনটার মধ্যে থাকে। তো এখন দেখো, এই যে জোনটা দেখতে পাচ্ছ তোমরা, এই জায়গাটা, এই জায়গাটার মধ্যে মানুষ আছে, ঠিক আছে, এই জায়গাটার মধ্যে মানুষ আছে, আবার এখানের মধ্যে মানুষ আর আছে। তাহলে আমরা যদি বাইরে থেকে একটা অ্যাপারেন্টলি দেখি জিনিসটা, এটাকে তো উপর ধরে নিতে পারবো, বাট এটা কি করে উপর আমরা বলবো, এটা তো উপর না, এটা তো নিচ। তাহলে সিমিলারলি এখানে গাছপালা আছে, বাড়িঘর আছে, এগুলো তো স্পেসে যাওয়ার কথা, এরকম করে মানুষটা এরকম করে যাওয়ার কথা। তো আমরা কেন এজিউম করবো না যে আমরা এই জায়গাতেও থাকতে পারি, ঠিক আছে না। আমাদের উল্টো দিকে যারা আছেন, আমেরিকান যারা আছেন, তারা হয়তো বা ওই দিকে আছেন। তো এরকম ভাবতে পারি, বা আর্থ তো কন্টিনিউয়াস রিভলভ হচ্ছে, ঠিক আছে, রোটেট করছে করছে। তো এই যে রোটেট করছে, আমরা তো এই জায়গাতে আসছি, কখনো 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 এখানে যাচ্ছি, কখনো এই জায়গাতে যাচ্ছি, তারপরে তো আমরা আর্থ থেকে দূরে যাচ্ছি না। একটা এই যে এই গাছটা, এই গাছটার থেকে যদি একটা ফল পড়ে, তাহলে এটা আর্থের মধ্যেই পড়ছে, এটা উল্টো দিকে যাচ্ছে না। এখানে যে ফলটা, এটা ওই দিকে যাচ্ছে, আর্থের দিকে, কিন্তু আর্থের থেকে দূরে যাচ্ছে না, সেন্টারের দিকে কেন যাচ্ছে। তাহলে এগুলা বিভিন্ন ধরনের কনসেপ্ট অবশ্যই আমাদের গ্যালিলিওর মাথাতে এসছে। গ্যালিলিও এই জিনিসগুলো ভেবেছেন, ভেবে তারপর উনি বলেছেন যে না, কিছু একটা আছে, ঠিক আছে, দেয়ার ইজ এনি ফোর্স অ্যাক্টিং অন দ্যাট অবজেক্ট, কোনো একটা ফোর্স তাদের মধ্যে কাজ করছে, ঠিক আছে, যে ফোর্সটার কারণে আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো জিনিস, অবজেক্ট, সে আর্থের দিকে টেনে টেনে যায়, ঠিক আছে। গাছ থেকে যদি একটা ফল পড়ে, সেই ফলটা গাছের নিচের দিকে যায়, নাকি গাছের উপর দিকে যায়, যেতে পারতো এই জিনিসটা, ঠিক আছে। এখান থেকে একটা ফল পড়লেই ফলটা তো স্পেসের মধ্যে চলে যেত, হিসেবে তো যাওয়ার কথা না, কিন্তু যাচ্ছে না। তার মানে কি, তার সেন্টারের দিকে কোনো একটা ফোর্স নিশ্চয়ই কাজ করছে। এখন এই জিনিসগুলো, যে এই যে থিওরিগুলো, এই থিওরিগুলো গ্যালিলিও বলে গেছেন। এই যে এটা হলো গ্যালিলিওর পিকচার, ঠিক আছে, এই হলেন গ্যালিলিও গ্যালিলি, ঠিক আছে, আর এটা হলেন আমাদের স্যার আইজাক নিউটন, ঠিক আছে। গ্যালিলিওর জন্ম সাল হলো 15 ফেব 15
1564, ঠিক আছে, মোটামুটি এটাই 15/5/1564 গ্যালিলিও জন্মগ্রহণ করেছিলেন এবং 77 ইয়ার্স উনি বেঁচেছিলেন, 77 বছর উনি বেঁচেছিলেন। আর ম্যাক্সিমাম টাইমে ওনার কারাদণ্ডে ওনার জীবনটা গেছে, ঠিক আছে। ওনার আরও অনেকগুলো থিওরি উনি বলেছিলেন যে যদি তুমি দুটো অবজেক্ট, একটা তোমাদের বুকের মধ্যে দেখবে একটা পিকচার আছে, ওই লিনিং টাওয়ার অফ পিসা যে আমরা বলি, ঠিক আছে, একটা টাওয়ার আছে, এই টাওয়ারটা এরকম করে তেসরা থাকে, ঠিক আছে, এটাকে আমরা বলি লিনিং টাওয়ার অফ পিসা। এটা খুব ফেমাস, এটা একটা টুরিস্ট স্পট, মানুষ যায় এটা দেখার জন্য। টাওয়ারটা এরকম লিন করে আছে কিন্তু পড়ছে না আর কি, ঠিক আছে। তো ওই লিনিং টাওয়ার অফ পিসা থেকে উনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, তার জন্য বলা যেতে পারে ওই টাওয়ারটা আরও বেশি ফেমাস, ঠিক আছে। তো তখন সময় উনি ওই টাওয়ার থেকে একটা এক্সপেরিমেন্ট কি করেছিলেন, একটা 100 কেজির মাছ, ঠিক আছে, মাছ বাধ্য, একটা 100 কেজির একটা পাথর আর একটা 10 কেজির একটা পাথর হাতে নিয়ে উনি উপর থেকে ফেলেছিলেন। এবং ফেলার পর উনি বলেছিলেন যে এই দুটো পাথর একসাথে মাটিতে পড়বে, ঠিক আছে, কোনোটা আগে পড়বে না, দুটোটা একসাথেই পড়বে। কিন্তু আগের যারা খ্রিস্টিয়ান, যারা ক্যাথলিক যারা ছিলেন, ওনার মতে তো জিনিসটা হওয়ার কথা না, ঠিক আছে। কারণ আমাদের অ্যারিস্টটল বলে গেছিলেন যে সব অবজেক্ট যে নিচের দিকে পড়ে, এটা উনি ইনার্শিয়া অফ রেস্টের থেকে এক্সপ্লেনেশনটা দিয়েছিলেন, ঠিক আছে। ইনার্শিয়া অফ রেস্ট থেকে এক্সপ্লেনেশনটা এরকমভাবে দিয়েছিলেন যে এই পেনটা এখন কীরকম আছে, রেস্টে আছে, এই পেনটা থেকে আমি হাতটা সরিয়ে দিলে কি হবে, মাটিতে পড়বে। কেন পড়বে, কারণ সে রেস্টে যাওয়ার চেষ্টা করছে, এরকম একটা এক্সপ্লেনেশন দিয়েছিলেন। এবং আমরা জানি যে ইনার্শিয়াটা ডিপেন্ড করে কার সাথে, মাসের সাথে। যার যত বেশি মাস তার তত ইনার্শিয়া বেশি, এটা অবভিয়াস আমরা জানি। তোমাকে যদি দুটো পাথর দেওয়া হয়, একটা ছোট একটা বড়, কোনটাকে নাড়াতে বেশি ফোর্স লাগবে, বড়টাকে। তার মানে কি, বড়টার ইনার্শিয়া অফ রেস্ট বেশি, বিকজ ইট হ্যাজ মোর মাস, বলা যেতে পারে জিনিসটা। তো উনি এটা বলেছিলেন যে যার যত মাস বেশি সে তত তাড়াতাড়ি নিচে পড়বে, কিন্তু গ্যালিলিও বলেছেন না, এটা হওয়ার কথা না, ঠিক আছে। মাস যার যত আলাদা হোক। এবং এটা 2013-তে একটা খুব সুন্দর একটা ভিডিও এক্সপ্লেনেশন আছে, 13 বা 11-তে সামথিং, ঠিক আছে। আমি দেখাবো ক্লাস শেষ হওয়ার পর তোমাদেরকে ইউটিউবে ভিডিওটা চালিয়ে দেখাবো, এখন দেখাতে পারবো না কারণ আমাদের আবার কপিরাইট স্ট্রাইক চলে আসবে ভিডিওর মধ্যে। তো ওইটার মধ্যে একটা খুব সুন্দর একটা এক্সপ্লেনেশন, একটা পুরো একটা সেট আপ বানিয়ে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে। এক্সপেরিমেন্টের মধ্যে কি করেছে, যে একটা বড় একটা আয়রন বল, হ্যাঁ, তার সাথে একটা ওই ফেদার, পাখির পালক, ঠিক আছে, দুইটাকে একসাথে ছেড়েছে। এবং সারপ্রাইজিংলি কি হয়েছে, যে দুইটা একই সাথে মাটিতে পড়েছে, ঠিক আছে, একটা বড় আয়রন বল আর একটা ফেদার। ভাবো জিনিসটা কীভাবে। কিন্তু আমরা যদি এখন বাইরে গিয়ে এক্সপেরিমেন্টটা করি, দেখবো অবভিয়াসলি এটা আগে পড়বে। তো এটার আসল মেইন রিজনটা কি, এটার আসল মেইন রিজন হলো এয়ার ফ্রিকশন, বাতাস, হাওয়া, ঠিক আছে। হাওয়াটার জন্য ফেদারটা আস্তে আস্তে পড়ে, অ্যান্ড হাওয়াটার জন্যই পাথরটা বা ওই আয়রন বলটা তাড়াতাড়ি নিচে পড়ে। যদি তুমি হাওয়াকে সরিয়ে দাও, বাতাসকে সরিয়ে দাও, পুরো একদম ভ্যাকুয়াম করে দাও, ঠিক আছে, পুরো এমটি করে দাও, যেটার মানে হাওয়াটা কি করছে, হাওয়াটা ফেদারটাকে ধরে রাখছে, ঠিক আছে, আর ওই পাথরটাকে ধরে রাখতে পারছে না, তার জন্য সে নিচে তাড়াতাড়ি পড়ে যাচ্ছে। বাট তুমি যদি পুরো রুমটাকে ভ্যাকুয়াম করে দাও এবং দুটো জিনিস যদি একসাথে ছাড়াও, দেখবে দুটো জিনিস একই সাথে মাটিতে পড়ে। তার মানে কি, গ্যালিলিও ঠিকই বলেছিলেন যে গ্র্যাভিটি সব জিনিসকে একই ফোর্সে টানে। সে কোনো জিনিসের উপর কোনো ভেদভাব করে না যে তার মাস বেশি তাকে তাড়াতাড়ি টানবো, তার মাস কম তারকে আস্তে আস্তে টানবো। মানে ওই গ্র্যাভিটেশনাল ফোর্সের কনসেপ্টটা আস্তে আস্তে আসছে, যে আর্থ, ঠিক আছে, আমরা মেনলি আগে আর্থের কথাই বলি, যে আর্থ সব অবজেক্টকে সমান ফোর্সে টানে ইরেসপেক্টিভ অফ দেয়ার মাসেস। এখন এক একজন এক এক টাইমে পড়ে কেন, ডিউ টু এয়ার, বাতাসের জন্য, হাওয়ার জন্য, ঠিক আছে। যেমন আরেকটা মজার দেখো একটা এক্সপ্লেনেশন খুব সুন্দর দেওয়া যায় এয়ার ফ্রিকশনকে এক্সপ্লেন করার জন্য। যে তোমার কাছে যদি একটা কাগজ থাকে, সিম্পল একটা প্লেন পেপার, ওইটাকে যদি তুমি ফোল্ড করে এরকম পুরো একদম ইয়ে করে একদম র্যাপ করে যদি একদম ছোট একটা বলের মতো বানিয়ে নাও, আর ওই কাগজটা কি আরেকটা সেম আরেকটা কাগজ নিলে, আর দুটোকে যদি একসাথে ছাড়ো, কি হবে, বলটা আগে পড়বে। বাট বোথ হ্যাভ দ্য সেম মাসেস, একই তো কাগজ, বাট জাস্ট করেছো তো, কি করেছি আমরা, জাস্ট শেপটা চেঞ্জ করেছি, একটার মধ্যে গোল করে দিয়েছি, একটার মধ্যে ফ্ল্যাট করেছি। তো যখন আমরা গোল করেছি তখন তার উপর এয়ারের যে প্রেশারটা কম লাগছে, এয়ার ফ্রিকশনটা কম লাগছে। আর যখন সে পেপার, তখন তো তার প্রতিটা জায়গার মধ্যে ধাক্কাটা লাগছে, তো তার জন্য সে আস্তে 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 পড়বে, এই জিনিসটা তাড়াতাড়ি পড়ে যাবে। তাহলে এয়ারগুলো সরিয়ে দিলে
দেখা যাবে দুইটা জিনিসই একই সাথে নিচে পড়ছে। ঠিক আছে, এখানে তো মাস সেম, এখানে তো বলাই যায়, কিন্তু মাস যদি সেম নাও হয় তারপরও দেখা যাবে দুইটা একসাথে পড়ছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো গ্যালিলিও বলে গেছিলেন, কিন্তু গ্যালিলিওর উনি একে তো সময় পাননি, আর দ্বিতীয়ত ওনার সেই রকম মানে অবস্থাও ছিল না যে উনি এক্সপ্লেন করবেন এই জিনিসগুলো। ঠিক আছে, তো গ্যালিলিও মারা গেছিলেন কত তারিখে মারা গেলেন জানি, 8 জানুয়ারি, 8 জানুয়ারি 1642-তে। ঠিক আছে, 8 জানুয়ারি 1642-তে গ্যালিলিও মারা গেলেন। এবং সারপ্রাইজিংলি ওই বছরই ক্রিসমাসে 25 ডিসেম্বর 1942, বা কোনো কোনো জায়গাতে এটা আসলে বিভিন্ন ক্যালেন্ডারে মাপা হয় তো হিসেবটা, তো কোনো কোনো ক্যালেন্ডার হিসেবে ওনার ডেট অফ বার্থটা হলো 4 জানুয়ারি 1943। কোনো কোনো সময় স্যার আইজ্যাক নিউটনের জন্মের ডেটটা এটাও লেখা থাকে, তো আবার কোনো কোনো জায়গাতে এটাও লেখা থাকে। তো একটা মানে দেখো কত সুন্দর একটা কোইন্সিডেন্স, যে গ্যালিলিও যে জিনিসগুলো ছেড়ে গিয়েছিলেন, অনেকগুলো কথা ছেড়ে ছেড়ে গিয়েছিলেন ওনার বইয়ের মধ্যে উনি লিখে গিয়েছিলেন, ওই জিনিসগুলো উনি এক্সপ্লেন করতে পারেননি বা ম্যাথমেটিক্যাল কোনো ফর্ম দিতে পারেন। আসলে ফিজিক্সের মধ্যে সমস্যা কী হয়, ফিজিক্সের মধ্যে তুমি যদি একটা কনসেপ্ট দাও, তুমি যদি একটা থিওরি দাও, এই থিওরিটাকে ম্যাথমেটিক্যাল রূপ দিতে হবে। ঠিক আছে, ম্যাথামেটিক্যালি এক্সপ্লেনেশন যদি না দিতে পারো যে ওই ফোর্সটা কত হবে, ওই ফোর্সটা কিসের উপর ডিপেন্ড করবে, এই জিনিসগুলো যদি না বলতে পারো, না এক্সপ্লেন করতে পারো, তাহলে তার কোনো এক্সিস্টেন্স থাকে না। তো উনি ম্যাথামেটিক্যাল রূপটা দিতে পারেননি। এবং আমাদের যদি ইন্ডিয়ান হিস্ট্রিও তোমরা যদি দেখো, তখন সময় দেখা যায় যে ওনাদেরও অনেক আগে, ঠিক আছে, ওনাদেরও প্রায় 200-300 বছর 400 বছর আগে আমাদের ইন্ডিয়ার মধ্যেও হয়তোবা মানে এই জিনিসগুলো অনেক আগে আবিষ্কার হয়ে গেছিলো, কিন্তু ম্যাথামেটিক্যাল ফর্ম ছিল না। আমাদের ইন্ডিয়ান যে স্ক্রিপ্টগুলো ছিল, যে বেদাগুলা, ঠিক আছে, আমরা যে 4টা বেদ পাই না, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ, ওই বেদের মধ্যে অনেক সময় অনেক কনসেপ্ট লেখা ছিল আমাদের গ্র্যাভিটির ব্যাপারে, এবং এটার মধ্যে নাম ছিল মানে সংস্কৃতে এটাকে বলতো গুরুত্বাকর্ষণ। ঠিক আছে, তো তখন সময় গ্র্যাভিটির অনেক এক্সপ্লেনেশন দেওয়া ছিল। ঠিক আছে, এটা খুব সুন্দর একটা ভিডিও আছে, আমি তোমাদেরকে শেয়ার করবো, তোমরা দেখলে এটা বুঝতে পারবে। কিন্তু যেহেতু এটার কোনো মানে ম্যাথামেটিক্যাল কোনো এক্সপ্রেশন নেই, কোনো প্রুফ নেই, তার জন্য এটাকে ধরা যায়নি। এবং মানে আমাদের গ্র্যাভিটেশনের ডিসকভারি মানে ডিসকভারার কাকে আমরা চিনবো, নিউটনকেই চিনবো। ঠিক আছে, যদিও গ্যালিলিও বলে গেছেন, আমাদের ইন্ডিয়ান ফিলোসফাররাও অনেক আগে অনেক কিছু বলে গেছেন, কিন্তু তারপরও জিনিসগুলো ক্রেডিটটা যাবে নিউটনের কাছে। কেন? কারণ উনি এক্সপ্লেনেশনগুলো দিয়েছিলেন, উনি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়েছিলেন। তো যখন স্যার আইজ্যাক নিউটন যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন ওনার চিন্তাধারাগুলো আবার একটু অন্যরকম ছিল। উনি আসলে উনি প্রথম আসলে শুরু করেছিলেন আমাদের ওই যে কি বলে এটাকে, এই তখনকার সময়ের যে মানে ক্যাথলিকরা যেটা মানতেন, বাইবেলে যেটা লেখা ছিল, ওই জিনিসগুলোকে প্রুফ করার জন্য উনি প্রথম চেষ্টা করা শুরু করেছিলেন। কিন্তু ডে বাই ডে যত ওনার স্টাডি বাড়ছিল, তত দেখা গেছিল যে গ্যালিলিওর দিকে ওনার ইনফ্লুয়েন্সটা বেশি বাড়ছে। এবং আস্তে 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 উনি মানে নিজেই নিজে গ্যালিলিওকে ওনার মানে আইডল হিসেবে মানে মেনে নিয়েছিলেন আর কি, যে গ্যালিলিওর যে এত কিছু কিছু কথা আছে যেগুলো জিনিস মানে ফেলার মতো না, উনি তখন পুরো একদম মানে মাথা বেঁধে লেগে গেছেন যে গ্যালিলিওর যে কথাগুলো আছে এগুলোকে কিভাবে প্রুফ করা যায়। বুঝতে পেরেছো? তো এখান থেকেই আমাদের চ্যাপ্টারটা শুরু, যে পুরো এক্সপ্লেনেশনটা কিভাবে পাওয়া যায়। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, তো চ্যাপ্টারের নাম কি আমাদের? গ্র্যাভিটেশন। তো গ্র্যাভিটেশন জিনিসটা কি? গ্র্যাভিটেশন যখন সবচেয়ে প্রথম আসে, এই জিনিসটা কি আসে মাথাতে, যে এটা একটা ফোর্স, তাই তো? এই ফোর্সটা কীরকম? এই ফোর্সটা অ্যাট্রাক্ট করে, কাকে অ্যাট্রাক্ট করে? একটা অবজেক্ট আরেকটাকে। ঠিক আছে, দেখো আমাদের হাত থেকে যখন একটা অবজেক্ট পড়ে মাটিতে যায়, সেখানের মধ্যে যে ফোর্সটা কাজে লাগে, সেম ফোর্সটা কিন্তু আমাদের মুন যে আমাদের আর্থের চারিদিকে ঘুরছে, সেম ফোর্সে কিন্তু ঘুরছে, দুটোটা ফোর্স সমান, একই ফোর্স এটা। ঠিক আছে, আর্থের সারফেসের মধ্যে তোমার কাছে যদি একটা জিনিস থাকে, সেটা যে নিচে পড়ে, যে ফোর্সের জন্য নিচে পড়ে, সিমিলার আমাদের আর্থের চারিদিকে যে আমাদের মুনটা ঘুরছে, মুন এবং আর্থের মাঝখানে যে ফোর্সটা, এই দুটো ফোর্স কিন্তু সেম ফোর্স। ঠিক আছে, দুটো ফোর্সকেই আমরা বলবো গ্র্যাভিটেশনাল ফোর্স। এখানের মধ্যে এটা হলো অবজেক্ট 1, ঠিক আছে, এটা হলো অবজেক্ট 1, এটা হলো অবজেক্ট 2, আর এখানে এটা হলো অবজেক্ট 1, এটা হলো অবজেক্ট 2।
মানে সেম জিনিসই, ফোর্স কিন্তু এখানে আলাদা না। এই দুটো ফোর্সই সেম এবং দুটো ফোর্সকেই একই নামে আমরা জানি, গ্র্যাভিটেশনাল ফোর্স। ওই জিনিসগুলো নিউটন তখন প্রুফ করেছিলেন। খুব সুন্দর সুন্দর ওনার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন ছিল। তোমরা যদি নিউটনের মানে লাইফ হিস্ট্রিটা পড়ো, ওনার যদি জীবনীটা পড়ো, তখন ওই জিনিসগুলো জানতে পারবে যে উনি কীভাবে জিনিসগুলোকে এক্সপ্লেন করেছিলেন, কীরকমভাবে ভেবেছিলেন জিনিসগুলো, কেন ভেবেছিলেন, ঠিক আছে, কীভাবে এসেছিল। এখন দেখো, একটা কথা বলে এই জায়গাটা শেষ করে নেবো, আর কিছু জিজ্ঞেস করবে না। এই জিনিসগুলো যে আমরা পড়বো, গ্র্যাভিটেশনের কথাবার্তা, এই সব জিনিস খুব সুন্দর ছিল, খুব ভালো ছিল 200 বছর। আফটার 200 years a person came in the universe of physics who has changed physics totally. ওনার নাম হলো, জানো না? অ্যালবার্ট আইনস্টাইন। ঠিক আছে, দ্য পার্সন হু চেঞ্জড ফিজিক্স ড্রাস্টিক্যালি, যিনি পুরো ক্লাসিক্যাল ফিজিক্সকে এরকমভাবে উল্টে দিয়েছেন, উল্টে পুরো কোয়ান্টাম ফিজিক্সের একটা নতুন একটা দুনিয়া তৈরি করে দিয়েছিলেন। ঠিক আছে, উনি এই আমাদের নিউটনের যে থিওরিগুলো ছিল, ঠিক আছে, এই যে ল অফ গ্র্যাভিটেশন বা এই সব জিনিসকে উনি ভুল প্রমাণিত করেছেন। ঠিক আছে, সব জিনিস ভুল, কিন্তু তোমরা এখন এই জিনিসগুলোকেই সঠিক মনে করে নিয়ে চলতে হবে, কারণ তুমি তখন জিনিসটাকে ভুল বলবে যখন তুমি এক্সপ্লেন করতে পারবে না। ঠিক আছে, তো আমাদের নিউটনেরও একটা জায়গাতে গিয়ে ওই মার্কারির যে অরবিটটা, ইলিপ্টিক্যাল অরবিটটা, সেটাকে এক্সপ্লেন করতে পারেননি আমাদের ওই নিউটনিয়ান সায়েন্সের মধ্যে। ঠিক আছে, ওনার যে ল অফ গ্র্যাভিটেশন, এটা মার্কারির অরবিটের পজিশনটাকে ভালোভাবে এক্সপ্লেন করতে পারেননি। তখন গিয়ে দেখা গেছে যে আরে এটার মধ্যে তো সমস্যা আছে। তখন মানে অ্যালবার্ট আইনস্টাইন এটা নিয়ে কাজ করেছেন, এবং করার পরও তারপরও উনি মানেন যে নিউটন ইজ দ্য গ্রেটেস্ট অফ অল দ্য সায়েন্টিস্ট। ঠিক আছে, অ্যালবার্ট আইনস্টাইনের এতগুলো মানে দুটো না তিনটে মনে হয় ওনার নোবেল প্রাইজ আছে, দুটো মনে হয় আছে মোস্ট প্রবলি। তো তারপরও উনি স্যার আইজাক নিউটনকে অনেক বড় মানেন, কারণ উনার তখন সময়ে উনি যা যা জিনিস দিয়েছিলেন 1500-1600 সালে, তখন জিনিসগুলো মানে কোয়াইট টু ইম্পসিবল ছিল ভাবাও। তখন সায়েন্স বলতে কোনো জিনিসই ছিল না, জাস্ট সায়েন্স একটা বেসিক ছিল সায়েন্সের। তো তখন সময়ে এই জিনিসগুলো দেওয়া মানে বিশাল বড় ব্যাপার। ঠিক আছে, তো এই মোটামুটি আমাদের গ্র্যাভিটেশনের গল্প। তো আমরা জানি যে এভরি অবজেক্ট ইন দ্য ইউনিভার্স অ্যাট্রাক্ট এভরি আদার অবজেক্টস। ঠিক আছে, এটাই আমাদের গ্যালিলিও বলে গেছেন। ঠিক আছে, সব অবজেক্টকে টানে। তো এই যে টানটা দেয়, এই যে ফোর্সটা হয়, এই ফোর্সের নামটাই কি? গ্র্যাভিটেশনাল ফোর্স। এবং এটার জন্যই আমরা দেখতে পাই আমাদের আশেপাশে যে ঘটনাগুলো ঘটে, যে একটা জিনিস যখন উপর থেকে গাছ থেকে যখন একটা জিনিস পড়ে, সেটা মাটির মধ্যে যায়, নাকি উল্টো দিকে চলে যায়। এবং আমাদের যে সোলার সিস্টেমের মধ্যে যে অন্য প্ল্যানেটসগুলো আছে, যে প্ল্যানেটসগুলো সানের চারিদিকে গোল গোল ঘুরছে, একটা প্ল্যানেটও সানের মধ্যে গিয়ে পড়ছে না। ঠিক আছে, তো দিস ইজ ডিউ টু হোয়াট? ডিউ টু দ্যাট গ্র্যাভিটেশনাল ফোর্স। ওই গ্র্যাভিটেশনাল ফোর্স তাদের মাঝখানে আছে, তার জন্যই ওরা স্টেবলভাবে ঘুরতে পারছে। মানে একটা ফোর্স পুরো একটা সিস্টেমকে মেনটেন করে রেখেছে বলতে পারো। পুরো ইউনিভার্সের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে। ঠিক আছে, ইউনিভার্সের প্রতিটা কণার মধ্যে আছে, প্রতিটা জায়গাতে আছে গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, যদিও গ্র্যাভিটেশনাল ফোর্স বলতে কিছু নেই। ইউ উইল লার্ন হোয়েন ইউ উইল টেক ফিজিক্স অ্যাজ ইয়োর প্রাইম সাবজেক্ট ইন ইয়োর হায়ার স্টাডিজ। গ্র্যাজুয়েশনে যখন যাবে, 12-এও পাবে না এটা, গ্র্যাজুয়েশনে মাস্টার্সে যখন যাবে, তখন এই জিনিসগুলো ফিজিক্স নিয়ে যদি পড়ো, তাহলে জিনিসগুলো জানতে পারবে। তো দেখো, ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশনের মেইন স্টেটমেন্টটা কি? স্টেটমেন্টটা হলো এভরি বডি ইন দ্য ইউনিভার্স অ্যাট্রাক্ট এভরি আদার বডি উইথ এ ফোর্স হুইচ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দেয়ার মাসেস। ঠিক আছে, প্রোডাক্ট অফ দেয়ার মাসেস অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্যাম। ঠিক আছে, এটা একটা স্টেটমেন্ট এসছে যে একটা অবজেক্ট আর একটা অবজেক্টকে টানছে, তো এই টানটা কত হবে, ফোর্সটা কত হবে? তো বলেছে যে ফোর্সটা নাকি যে দুটো অবজেক্ট আছে তাদের মাসের তাদের মাসের প্রোডাক্টের উপর প্রপোর্শনাল হবে। ঠিক আছে, যেমন এক্সাম্পল আমি একটা দিই। মনে করো একটা 5 কেজির একটা মাস আছে, আর এটা মনে করো 10 কেজির একটা মাস আছে। তো তাদের টোটাল মাসের প্রোডাক্ট কত হবে? 50 কেজি। আরেকটা সিস্টেম আছে যেটার মধ্যে 10 কেজি আছে, আর এখানে মনে করো 20 কেজি আছে। তাদের মাসের প্রোডাক্ট কত হবে টোটাল? 200 কেজি। কোনটা বেশি প্রোডাক্ট? সেকেন্ডটা বেশি। তার মানে তাদের মাঝখানে ফোর্সটা কী হবে? একটু বেশি হবে। ঠিক আছে, এবং ফোর্সটা কতটুকু বেশি হবে? ওই প্রপোর্শন হবে।
মানে মাসটা কত বেড়েছে? 4 গুণ, 50 থেকে 200 4 গুণ হয়েছে। তাহলে ফোর্সটাও যদি এটা এফ হয়, এটা কত হবে? 4F হবে। এটাও 4 গুণ হবে, মানে ডিরেক্টলি প্রপোর্শনাল। ওইটা যত বাড়বে ওইটা তত বাড়বে। কাদের? প্রোডাক্টের সাথে, সিঙ্গেল মাস না, ঠিক আছে? সিঙ্গেল মাস হবে না, তাদের দুজনের প্রোডাক্ট করে যা আসবে সেটার সাথে প্রপোর্শনাল হবে। আরেকটা থিওরি আসছে যে এই যে দুটো মাস আছে তাদের যে মাঝখানে যে ডিস্টেন্সটা, সেটাকে আমরা ডিনোট করি আর দিয়ে, আর লেটারটা দিয়ে। বুঝতে পেরেছো? তো এই যে আর ডিস্টেন্সটা, এই আর ডিস্টেন্সটা যত বাড়বে তত ফোর্সটা কি হবে? কমতে থাকবে। এবং আর ডিস্টেন্সটার সাথে শুধু শুধু আর এর সাথে নর্মালি ইনভার্সলি প্রপোর্শনাল না, আর এর স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। মানে ডিস্টেন্স যত বাড়বে তত ফোর্স কমবে, ঠিক আছে, কিন্তু ডিস্টেন্সের স্কোয়ারের সাথে কমবে। এক্সপ্লেন করছি, আগে লিখে নিই। এফ প্রপোর্শনাল টু 1/r², এটা আরেকটা থিওরি এসছে, এটা একটা। আর এখানে একটা লিখে নিই না, এফ প্রপোর্শনাল টু M1 M2, দুটো মাস, ঠিক আছে? এই দুটো জিনিস কনসিডারেশনে এসছে আর কি, ঠিক আছে? দুটো জিনিস আমাদের ম্যাথামেটিক্যাল ফর্মে এসছে। এখন এই যে জিনিসটা, এই জিনিসটা তো বুঝে গেছো যে এটা ডিরেক্টলি প্রপোর্শনাল হয়। এটার ক্ষেত্রে মনে করো ডিস্টেন্স আছে আর, তার থেকে আরেকটা কেসে ডিস্টেন্স হয়ে গেছে 2r, ঠিক আছে? তাহলে এখানে যদি ফোর্স এফ হয়, তাহলে এখানে ফোর্স কত হবে? ফোর্স মানে ডিস্টেন্স বেড়ে যাওয়া না, 2F কেন হবে? ফোর্স তো কমবে, ফোর্স তো কমার কথা না। যখন দুটো অবজেক্ট দূরে নিলাম ফোর্স তো কমে যাবে অবভিয়াসলি। দুটো ম্যাগনেট তুমি যত কাছে আনবে টানবে বেশি না, যত দূরে নেবে তত ফোর্স কমে যাবে। এটা বেসিক সেন্স আমরা জানি, দূরে নিলে ফোর্স কমে যায়, ঠিক আছে? যখন আমাদের রিলেটিভসের মধ্যে বা আমাদের বাড়ির লোকের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে যে একটা সম্পর্ক হয়, সেই সম্পর্কটাও যখন আমরা দূরে চলে যাই, আজকে মনে করো তোমরা একসাথে এখানে পড়ছো, তোমাদের ফ্রেন্ডশিপ অনেক ভালো। যখন তোমরা বাইরে পড়তে চলে যাবে অ্যাব্রডে, কেউ হয়তো বা নিট করছো, মানে এইমসে যাবে, কেউ হয়তো বা তোমার ওই কি বলে এটাকে, অ্যাডভান্স দিয়ে মনে করো কেউ ইঞ্জিনিয়ারিংয়ে যাবে, কেউ মেডিকেলে যাবে, কেউ জেনারেল সায়েন্সে যাবে, ঠিক আছে? কেউ হয়তো বা আর্টস নিয়ে পড়বে। তো সবাই কী হবে, অনেক একজন আরেকজন থেকে অনেক দূরে চলে যাবে। তো আলটিমেটলি কী হবে, কথাবার্তাগুলো কম হবে, তোমাদের কানেকশন কম হয়ে যাবে। তো সিমিলারলি এখানের মধ্যেও কনসেপ্টটা মোটামুটি সেম এরকমই। যখন দুটো মাস একে অপরের থেকে যখন দূরে চলে যায়, তখন দেখা যায় যে তাদের মাঝখানে যে ফোর্সটা আগে যেরকম ছিল সেই রকম নেই, একটু কমে গেছে। এবং সেটা কিভাবে কমে, সেটা এই প্রপোর্শনে কমে, কিন্তু স্কোয়ারের সাথে কমে। তার মানে হলো যদি আমরা এখানে আর বসাই, তাহলে এটার ক্ষেত্রে কত বসাবো? 2r বসাবো। তাহলে এফ প্রপোর্শনাল টু কি বলবো? 1/2r²। তাহলে এটা লিখলে কত আসে? এফ প্রপোর্শনাল টু 1/4r²। তার মানে কি হয়ে গেছে? 4/1 ঠিক আছে? মানে ডিস্টেন্সটা যদি 2r হয়, ডিস্টেন্সটা যদি ডাবল হয়, ফোর্সটা কত গুণ কমে যাবে? 4 গুণ কমে যাবে। 4 গুণ কমা বলি না আমরা, 4/1 হয়ে যাবে আর বলি আর কি। যেমন মনে করো এখানে যদি ফোর্স থাকে কথার কথা 40 নিউটন, তাহলে এখানে ফোর্সটা কত হবে? হ্যাঁ, মানে 1/40 না, মানে ওই 40 × 1/4 আর কি, ঠিক আছে? 40 নিউটনের 4/1, তাহলে 10 নিউটন হয়ে যাবে, ঠিক আছে? 10 নিউটন হয়ে যাবে, মানে ফোর্সটা কমে যাবে। প্রথম বুঝেছো তো, কমে যে যাবে এটা জিনিসটা বুঝেছো তো? প্রপোর্শন জিনিসটা বুঝতে পারছো না? এরকম হচ্ছে নাকি? প্রপোর্শন জিনিসটা বুঝতে পারছো না? যেমন ধরো, যেমন এখানের মধ্যে আমি যদি জাস্ট সিম্পল এরকম লিখতাম যে এফ প্রপোর্শনাল টু 1/r, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা কি বলি? এফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর, মানে ডিস্টেন্সের সাথে ব্যস্তানুপাতিক বা ইনভার্সলি প্রপোর্শনাল, মানে কি একটা বাড়লে আরেকটা কমে। এই জায়গাটা বুঝেছো? এখন যত ডিস্টেন্স বাড়বে তত ফোর্স কি হবে? কমবে। তাহলে ডিস্টেন্স যখন ছিল মনে করো 2 মিটার, তখন কথার কথা ফোর্স ছিল আমার 10 নিউটন, ঠিক আছে? যখন ডিস্টেন্স হয়ে গেছে 4 মিটার, কত বেড়েছে? 2 টাইমস। তাহলে ফোর্স কি হবে? কমবে। কত কমবে? হ্যাঁ, 4 টাইমস কমে যাবে আর কি। ওই ওই জিনিসটার মানেই হলো স্কোয়ার। আর যদি এখানে স্কোয়ারটা না থাকতো, তাহলে ফোর্সটা কত কমতো? 2 টাইমস কমতো, মানে 5 নিউটন হয়ে যেত, মানে হাফ হয়ে যেত। 2 টাইমস কমা তো বলি না, 2 টাইমস মানে কি 2 গুণ, আবার গুণ আবার কমা মানে কি? তো জিনিসটা হাফ হয়ে যায় আর কি, অর্ধেক হয়ে যাবে। এটা এটা যদি দ্বিগুণ হয়, এটা অর্ধেক হয়ে যাবে, কারণ এটা জিনিসটা ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশনে আছে তো, ঠিক আছে? ওইটা যদি 3 গুণ হয়, ওটা 3/1 হয়ে যাবে। ওটা যদি 4 গুণ হয়, 4/1 হয়ে যাবে। কিন্তু স্কোয়ারটার জন্য এখানে সমস্যা হয়ে গেছে। স্কোয়ার হয় 3 গুণ যদি হয়, না,
3 স্কোয়ার, 9 গুণ কমে যাবে। ঠিক আছে, তুমি কথাটা এরকম বলবে 1/9 হয়ে যাবে ফোর্সটা, অনেক কমে যাবে। বোঝা গেছে জিনিসটা? একটু একটু বোঝা গেছে তো? জাস্ট মানে যদি ডিস্টেন্স বাড়ে ফোর্স কি হবে? কমবে। বাস এই জিনিসটা মনে রাখবে। এবং কিভাবে কমবে? স্কোয়ারে কমবে। ইনভার্সলি প্রপোর্শনাল স্কোয়ার আছে, ওই উপরের স্কোয়ারটাকে মানে নেগলেক্ট করবে না। ঠিক আছে, ক্লিয়ার এই জায়গাটা? তো এই হলো আমাদের ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশনের স্টেটমেন্ট। ঠিক আছে, তো এই যে স্টেটমেন্টটা এসছে, কি এসছে? এফ প্রপোর্শনাল টু ওয়ান m1 m2। m1 m2টা কি? দুটো অবজেক্টের মাস। আর আরেকটা কি পেয়েছি? এফ প্রপোর্শনাল টু 1/r²। এখন দুটো প্রপোর্শন রিলেশন যখন থাকে তখন তাদেরকে আমরা কনস্ট্যান্ট একটা বসিয়ে ইকুয়াল করার চেষ্টা করি। যেমন মনে করো প্রপোর্শন, তোমরা জানো জানো তো প্রপোর্শন সাইনটা এরকম প্রপোর্শন সাইন থাকে, 4টা ডট দিয়ে থাকে। তো আমি এরকম লিখতে পারি 2/4, 4/8, ঠিক আছে, 8/16, 16/32। এই জিনিসটির মানে কি? এই জিনিসটির মানে হলো 2 থেকে যে 4 হলো, এটা কত হয়েছে? দ্বিগুণ হয়েছে। সেম ওই দিকেও 4 থেকে 8 হয়েছে, মানে এটা যত বেড়েছে এটা তত বেড়েছে। 8 থেকে 16 হয়েছে, এটা ডাবল হয়েছে, তো এটাও ডাবল হয়েছে। কিন্তু তাদেরকে আমরা কি ইকুয়াল বলতে পারবো? বলা যাবে না। কি করে বলবো ইকুয়াল? কি করতে হবে যাতে করে ইকুয়াল বলতে পারি আমরা? হ্যাঁ, স্কোয়ার করলে হবে? 8 স্কোয়ার 16 হয়, ইন্টু 2। ভেরি গুড। তাহলে আমরা একটা কাজ করব, এখানে এটা নেই, এটা নেই, ইন্টু এখানে 2 করি, এখানেও ইন্টু 2 করি, এখানেও ইন্টু 2 করি, আর এখানেও ইন্টু 2 করি। তাহলে আমরা এটাকে একটা ইকুয়েশন বানাতে পারি। ঠিক আছে, লিনিয়ার ইকুয়েশন যে তোমরা পেয়েছো, ইকুয়ালস টু দিয়ে একটা ইকুয়েশন হয়। তার মানে কি? প্রতিটার ক্ষেত্রে একটা কি বসাচ্ছি? একটা 2 বসাচ্ছি। এই 2টা কি? একটা কনস্ট্যান্ট। তাহলে এখানে একটা কনস্ট্যান্ট বসালে হবে? হবে তো জিনিসটা? তাহলে এফ প্রপোর্শনাল টু m1 m2 আপন r² আমরা পাচ্ছি। এই জিনিসটাকে আমরা লিখতে পারি এফ ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট কে। ঠিক আছে, কনস্ট্যান্টটাকে কে দিয়ে বা সি দিয়েও ডিনোট করা যায়। কে ইন্টু কত হবে? m1 m2/r²। তাহলে এই যে জিনিসটা, এটা কি বেরিয়েছে? কি এই জিনিসটা? কি কি ফোর্স? গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে এই কনস্ট্যান্টটাকে কে না লিখে জি লিখে নেই না? জি লিখে নেই, ইজি হয়ে যাবে, মনে রাখতে সুবিধা হবে। তাহলে এটাকে আমরা বলতে পারি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ঠিক আছে না? এটার একটা ফিক্সড ভ্যালু থাকে। এটার ভ্যালু কত থাকে? না না, ক্যাপিটাল জি তো এটা। 6.67 ইন্টু 10⁻⁻11। ঠিক আছে, এটা হলো ওই জি এর ভ্যালু। ঠিক আছে, তো এটা হলো আমাদের জি এর ভ্যালু 6.67 ইন্টু 10⁻11। আচ্ছা, এখন এই আসলো আমাদের পুরো ম্যাথমেটিক্যাল ফর্মটা, যে যদি দুটো অবজেক্ট তোমাকে দিয়ে দেয় m1 m2, তাদের ডিস্টেন্স যদি দিয়ে দেয় অত মিটার, তাহলে তুমি ওইটাকে ডিভাইড করে বসিয়ে জিটাকে মাল্টিপ্লাই করে তাদের মাঝখানের ফোর্সটা ইজিলি ইউ ক্যান ফাইন্ড আউট। এখন তুমি সান এবং মুনের মধ্যে যে ফোর্সটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা পর্যন্ত তুমি বের করতে পারবে। কারণ সানের মাস জানো তুমি, ঠিক আছে, মুনের মাস জানো তুমি, তাদের মাঝখানের দূরত্বও তুমি জানো, বের করতে পারবে। ঠিক আছে, সব গুগলে দেওয়া আছে, মানে সব ইনফরমেশন দেওয়া আছে। তুমি জাস্ট বসাবে, জি এর ভ্যালু বসাবে, সান এবং মুনের মধ্যে ফোর্সটা বের করতে পারবে। আর্থ এবং মুনের মধ্যে কতটুকু ফোর্স কাজ করছে, গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটাও তুমি বের করতে পারবে। কারণ এটা একটা ম্যাথমেটিক্যাল ফর্ম চলে এসছে। এখন আর এগুলা কথা না, এটা একটা পুরো এটা একটা সিস্টেমেটিক একটা অর্ডারে আছে। বোঝা গেছে জিনিসটা? ক্লিয়ার? সব জায়গাতে, হোল থ্রু আউট দ্য ইউনিভার্স, জি এর ভ্যালু সেম থাকবে। জিটা কোনো জায়গাতে গিয়ে চেঞ্জ হবে না। এই ক্যাপিটাল জি, নাকি আমাদের ওই ছোট্ট স্মল জি। ঠিক আছে, ওই ছোট্ট স্মল জি যে ছিল, সেটা কি ছিল? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তার জন্য হয় এটা। ওই গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য অ্যাক্সেলারেশন, এটা আলাদা জিনিস। এটা এখানে আমরা ডিসকাস করার বিষয় না, এটা পরে অন্য একটা ক্লাসে ডিসকাস করব। এই চ্যাপ্টারেই আছে। ঠিক আছে, এই ভ্যালুটা আবার বিভিন্ন জায়গাতে আলাদা হবে। ঠিক আছে, বিভিন্ন জায়গাতে আলাদা আলাদা ফোর্স হবে। ঠিক আছে, এই জিনিসটার ভ্যালুটা আলাদা আলাদা হবে। কেন হবে এই জিনিসটা পরে আমি এক্সপ্লেন করব। আমাদের জি এর যখন রিলেশন, দ্য রিলেশন বিটুইন স্মল জি অ্যান্ড ক্যাপিটাল জি যখন পড়বো, তখন আমরা দেখব। তো এক্সপ্রেশন তো অলরেডি আমরা ডিরাইভ করে নিয়েছি। ঠিক আছে, এক্সপ্রেশনটা কীরকম থাকবে? এফ ইকুয়ালস টু জি m1 m2 আপন r²।
m1 টা কি, মাস অফ ওয়ান অবজেক্ট, m2 মাস অফ অ্যানাদার অবজেক্ট, r ইজ দ্য ডিস্টেন্স, এন্ড হোয়াট ইজ g, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ফোর্স না, ফোর্স তো এটা, গ্র্যাভিটেশনাল ফোর্স তো এটা, জিটা হলো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ঠিক আছে, ক্লিয়ার? এখন এই যে জি এর ভ্যালুটা আমি লিখেছি, এই জি এর ভ্যালুটা এখান থেকে ডিরাইভ হয়েছে। মোস্ট প্রবাবলি হেনরি ক্যাভেন্ডিশ নামক একজন সায়েন্টিস্ট, উনি জি এর ভ্যালুটা বের করেছিলেন অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, ওই যে 6.67 ইন্টু 10⁻11 যে এসছে, এটার ভ্যালুটা উনি একটা সুন্দর একটা এক্সপেরিমেন্ট এখানে আছে, এই এক্সপেরিমেন্ট থেকে বের করেছিলেন। কীরকমভাবে বের করেছিলেন দেখো, এখানে পুরো একটা সেট আপ আছে। হ্যাঁ, এই সেট আপের মধ্যে দুটো ওই লেডের বল রেখেছিলেন। ঠিক আছে, এরকম লেডের বল দুটো রেখেছিলেন। আর এই দুটো বলের এটা কি হইল, এটা তো আমার লাগে না। আচ্ছা, হ্যাঁ এখন দেখো। ঠিক আছে, এই দুটো লেড বলের থেকে দূরে আরো বড় বড় দুটো বল রেখেছেন। ঠিক আছে, এই দুটো বল এরকম করে একটা স্ট্রিং দিয়ে এখানে টাঙানো আছে। এখন এই যে দুটো বল এখানে রাখা আছে, এখানে দুটো বল রাখা আছে, এখন এই দুটো বলের মধ্যে কার মাস বেশি? এই দুটোর মধ্যে তার মাস বেশি। এই দুটোর মধ্যে কার মাস বেশি? তার মাস বেশি। তাহলে দেখতে গেলে কি হবে, এই বলটা তার দিকে অ্যাট্রাক্ট হবে। এখন দেখো মজার বিষয় হলো এটা যে এফ ইকুয়ালস টু আমরা যে লিখি জি m1 m2 আপন আর স্কোয়ার যে লিখলাম, এটা কার কার মধ্যে ফোর্স হচ্ছে? দুটো অবজেক্ট যাদের মাস কত, যাদের মাস m1 আর m2, m1 এবং m2। এখন মজার বিষয় হলো যে এই দুটো অবজেক্টই একে অপরকে ফোর্স দেবে, সেও তাকে টানবে কি ফোর্সে? এই ফোর্সে। ঠিক আছে, সেও তাকে টানবে এই ফোর্সে, সেও তাকে টানবে সেম ফোর্সে। কিন্তু ফোর্স দুটো কিন্তু সেম হবে, কিন্তু দেখা যাবে কি সে তার দিকে অ্যাট্রাক্ট হচ্ছে, সে হচ্ছে না। কেন? বিকজ ইট হ্যাজ মোর মাস। তার মাস বেশি, তার জন্য সে তার দিকে যাচ্ছে না, বরং সে তার দিকে যাচ্ছে। তাহলে এখানের মধ্যে সেম হবে। এখানের মধ্যে এই বলটা যে আছে, বড় আয়রন বলটা, সে তার দিকে যাবে না, রাদার আমাদের যে ছোট্ট এই যে লেডের বলটা আছে, এই বলটা এইদিকে এগিয়ে যাবে। তাহলে এখানের মধ্যে সেম হবে, এই বলটা ওইদিকে যাবে। তাহলে এখানে দেখা যাবে কি, এই যে পুরো সেট আপটা, এই সেট আপটা কীরকম, এখানে একটা বল, এখানে একটা ছোট্ট বল, আর এদিকে একটা বল রেখেছো, এদিকে একটা বল রেখেছো। তার মানে এই দুটো বল কি করছে? কন্টিনিউয়াস এরকম করে ঘোরার চেষ্টা করছে না? এই বলটা কোন দিকে আসছে? এদিকে। ওই বলটা কোন দিকে যাচ্ছে? এদিকে। তাহলে এখানে যে রশি দিয়ে আমি বেঁধে রেখেছি, এটা কি হচ্ছে? এরকম করে ঘুরে যাচ্ছে, জিনিসটা এরকম করে ঘুরে যাচ্ছে। তো এখানে একটা টর্ক তৈরি হচ্ছে, টর্ক। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা পাবে বড় ক্লাসে, এখন পাবে না, ক্লাস 11-এ উঠলে, 12-এ উঠলে পারবে। টর্ক মানে হলো এই যে ঘোরাটা হয়, এই ঘোরাটাকেই আমরা বলি টর্ক। তো ফোর্সের জন্যই টর্ক হলো। আমরা সাইকেল যে চালাই, সাইকেলের মধ্যে কি করি, এক হাতে মনে করো এইদিকে টার্নিং নিতে হবে, তাহলে কি করব, এক হাতে এদিকে টান দেবো, পুল করব, আর আরেক হাতে কি করব, পুশ করব। তাহলে এই কন্টিনিউয়াস যে এরকম করে ঘুরাই, পুল আর পুশটা কি সমান হয় না আলাদা হয়? অবভিয়াসলি সমান হবে। কোনো সময় এরকম হবে এদিকে টানটা বেশি দিয়েছো, ধাক্কাটা কম দিয়েছো, অবভিয়াসলি তুমি যতটুকু টান দেবে অতটুকু ধাক্কা দেবে, তাহলেই তো সুন্দরভাবে ঘুরবে এটা। তাহলে এখানে কি করেছো, দুটো ফোর্স লেগেছে, কিন্তু দুটো ফোর্সের ভ্যালু সমান, কিন্তু ডিরেকশন কি উল্টো দিকে, অপোজিট দিকে। এদেরকে আমরা বলি কাপল। ঠিক আছে, কাপল অফ ফোর্সেস আর কি, ফোর্সের কাপল তৈরি হয়। তো এই যখন কাপল তৈরি হয় তখনই এরকম একটা অ্যাক্সিস ধরে জিনিসটা এরকম করে ঘুরে আর কি, সাইকেলটা এই যে টার্নিংটা নেই এরকমভাবে ঘুরে। তো এই যে ফোর্সটা তৈরি হলো, এই ফোর্সের ভ্যালুটা উনি পুরো এক্সপেরিমেন্ট থেকে বের করেছিলেন। যে এই যে ডিস্টেন্সটা, এটা উনি ধরেছিলেন 1 মিটার। ঠিক আছে, এই বলটা যে ধরেছিলেন, ওই বলটা যে ধরেছিলেন, ওই বলটার মাস ধরেছিলেন উনি 1 কেজি। ঠিক আছে, তাহলে সবগুলো যদি আমরা এফ ইকুয়ালস টু জি m1 m2 আপন আর স্কোয়ার এই ফর্মুলার মধ্যে যদি বসিয়ে দিই, তাহলে এফ ইকুয়ালস টু জি m1 কত, 1 কেজি, m2 কত, 1 কেজি, আর কত, ডিস্টেন্স কত, 1 মিটার স্কোয়ার। তাহলে সব আলটিমেটলি কি হবে, 1ই তো হয়ে যাবে। আর ইউনিটটা কি হবে, জি কত হবে, কেজি স্কোয়ার পার মিটার স্কোয়ার, এরকমই তো আসবে, আর তো কিছু আসবে না। আচ্ছা, তাহলে এই যে জিনিসটা এসছে, এটা বসানোর পর দেখা গেছে যে এখানে যে ফোর্সটা,
এই যে দুটো অবজেক্টের মধ্যে যে ফোর্সটা তৈরি হচ্ছে সেই ফোর্সের ভ্যালুটা কত দেখাচ্ছে, সেই ফোর্সের ভ্যালুটা দেখাচ্ছে 6.67 ইন্টু 10⁻11 নিউটন, এটা দেখাচ্ছে। বুঝতে পেরেছো? যখন উনি পুরা এক্সপেরিমেন্টটা করেছেন, করার পর যে বলগুলো এরকম করে রোটেট হচ্ছে, এই যে রোটেশনটা কেন হচ্ছে, ডিউ টু এনি ফোর্স, আর ওই ফোর্সের ভ্যালুটা কত এসছে, ভ্যালুটা এসছে এত। তাহলে ভ্যালুটা যদি এত আসে, এই ফোর্সের ভ্যালুটা যদি এত আসে, তাহলে এখানে তো সব জিনিস ওয়ান, তাহলে রইল কি এফ ইকুয়ালস টু জি, আর তো কিছু থাকে না। তাহলে এফ ইকুয়ালস টু জি যদি থাকে, এই জিনিসগুলো সবাই আমরা ওমিট করে দিতে পারি। তাহলে এফ ইকুয়ালস টু যদি জি হয় এবং এফকে আমরা এক্সপেরিমেন্টালি পেয়েছি 6.67 ইন্টু 10⁻11 নিউটন, তাহলে জি এর ভ্যালু কী হবে, আলটিমেটলি সেম জিনিস হবে। এবং এই ভ্যালুটা উনি অ্যাপ্রক্সিমেট বের করেছিলেন, ঠিক আছে, অতটা একদম সেম আসেনি। তো তারপরও এই জিনিসটা আরও মানে ভালোভাবে মানে অনেকগুলো এক্সপেরিমেন্ট হয়েছে, তারপর এই জিনিসটার কনক্লুশনে যাওয়া গেছে যে এটার ভ্যালু 6.67 ইন্টু 10⁻11 নিউটন, ঠিক আছে, এবং এটা ফিক্স থাকে। এবং জি এর ইউনিটটা কিন্তু নিউটন হবে না, জি এর ইউনিটটা একটু চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে দেখো, আমরা এখান থেকে লিখছি কি এফ ইকুয়ালস টু জি m1 m2 বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে জি ইকুয়ালস টু কী লেখা যায়, শুধু জি ইকুয়ালস টু কী লেখা যাবে, জি ইকুয়ালস টু জি এর সাথে কে মাল্টিপ্লাই আছে, m1 m2, তাহলে তাদেরকে কোথায় দিতে হবে, নিচে দিতে হবে, কারণ এখানে মাল্টিপ্লাই হয়ে যেন আবার সেম জিনিস রিপিট করে। আর উপরে কি থাকবে, এফ আর স্কোয়ার থাকবে তো এই জিনিসটা। তাহলে এখানে এফ এর ইউনিটটা কি, নিউটন, ঠিক আছে, উপরে আর স্কোয়ার মানে কি, মিটার স্কোয়ার, আর m1 m2 নিচে আছে, তার মানে কি পার কেজি স্কোয়ার। তাহলে এই জিনিসটা কার ইউনিট, এটা জি এর ইউনিট। তাহলে জি এর পুরো ভ্যালুটা যদি আমরা লিখি, তাহলে লিখবো 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। কোনো ডাউট আছে এতটুক জায়গা যে বোঝালাম, জি এর ভ্যালুটা কী করে আসলো, কীভাবে আসলো, এবং জি এর ইউনিটটা? কোনো ডাউট আছে, থাকলে বলো, জিজ্ঞেস করো, কোনো জায়গা না বুঝে। লাস্টের জায়গাটা মানে জি এর ইউনিটটা কী করে এসছে, তাহলে এফ ইকুয়াল টু জি যে হয়েছে, ওই তো যখন আমরা লিখবো, দেখো এফ ইকুয়ালস টু আমরা যখন লিখলাম জি m1 m2 বাই আর স্কোয়ার, এবং এই এক্সপেরিমেন্টের মধ্যে আমরা যে অবজেক্টটি নিলাম তাদের মাস নিলাম 1 কেজি, তারা কতটুক দূরে আছে, 1 মিটার দূরে আছে। তাহলে আলটিমেটলি 1 1 1 সব কাটা গেল, তাহলে আসলো কি এফ ইকুয়ালস টু জি। এবং এই এক্সপেরিমেন্টে ফোর্সের ভ্যালুটা কত আসলো, 6.67 ইন্টু 10⁻11। তাহলে আমি আলটিমেটলি লিখতে পারি 6.67 ইন্টু 10⁻11 ইকুয়ালস টু জি। তাহলে ওইভাবে জি এর ভ্যালুটা আসলো আর কি। এবং জি এর ইউনিটটা ওইখানে আলাদা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে জি এর ইউনিটটা হবে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। বোঝা গেছে কীভাবে আসলো, জি ইকুয়ালস টু এখানে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিলাম, এফ মানে নিউটন, ফোর্সের এসআই ইউনিট নিউটন, ডিস্টেন্সের এসআই ইউনিট মিটার, মিটারের উপর স্কোয়ার আছে মিটার স্কোয়ার, m1 m2 মানে কেজি ইন্টু কেজি, তাহলে কেজি স্কোয়ার, তারা নিচে আছে ডিনোমিনেটর আছে তার জন্য পার কেজি স্কোয়ার। কোনো জায়গাতে এরকম লেখা আছে নিউটন মিটার স্কোয়ার kg⁻², একই কথা, কোনো পার্থক্য নেই, সেম জিনিস, ঠিক আছে। কারণ ওই যে কেজি স্কোয়ারটা, এখানে যে কেজি স্কোয়ার আছে, সে যখন উপরে উঠে পাওয়ার কত হয়ে যায়, -2 হয়ে যায়, তার জন্য ওই জিনিসটা আমরা এখানে ওই স্ল্যাশ বা অবলিকটা না দিয়ে একসাথে লিখে দিয়েছি, কনফিউজ হবে না, এই জিনিস আর এই জিনিস সেম জিনিস, কোনো তফাৎ নেই। ক্লিয়ার? এতটুকু জায়গা ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম, জি এর ভ্যালুটা বের করলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, এই যে হাউ ডাজ গ্র্যাভিটেশনাল ফোর্স হোল্ড দ্য সোলার সিস্টেম টুগেদার, এই যে দেখো ওই কথাটা বলছিলাম যে একটা বল যখন নিচে পড়ে, একটা ফল যখন নিচে পড়ে, সেই যে ফোর্স আর আমাদের সোলার সিস্টেমটাকে পুরোটাকে ধরে রাখার যে ফোর্স, পুরোটাই সেম, ঠিক আছে। এই পুরোটা ফোর্সই, সবগুলো ফোর্সই সেম। এবং যখন এই পিকচারটা দিয়ে বোঝাই, ঠিক আছে, যখন আমাদের আর্থের চারিদিকে যখন কোনো একটা, এটা কি স্যাটেলাইট, ঠিক আছে, আমরা একটা আমাদের যে ন্যাচারাল স্যাটেলাইট সেটার নাম কি, মুন। আর আর্টিফিশিয়াল স্যাটেলাইট আমরা অনেক পাঠাই ইয়ের মধ্যে, আমাদের আর্থের অরবিটের মধ্যে। যে কেন পাঠাই, এগুলা বিভিন্ন কাজের মধ্যে লাগে, যেমন আমরা যে টেলিফোনে কথা বলি, মানে দূরে অনেক দূর দূরান্তে অনেকের সাথে কথা বলি, জিপিএস আমরা ইউজ করি, এগুলা সব কিন্তু ওই স্যাটেলাইটের দান, ঠিক আছে। স্যাটেলাইট কিন্তু আমাদেরকে ওইভাবে হেল্প করে আর কি। এগুলোই মানে যেমন তুমি আজকে এখান থেকে ফোন করলে, তুমি কাউকে ফোন করলে, তো তোমার মোবাইলের যে নেটওয়ার্কটা, মানে ইয়েটা, ওই ট্রান্সমিটারটা, ঠিক আছে, সেই নেটওয়ার্কটা যায় তোমার আশেপাশে কোনো একটা কি বলে এটাকে, টাওয়ারের মধ্যে, সেই টাওয়ার থেকে সেটা যায়
এই স্যাটেলাইটের মধ্যে, স্যাটেলাইট থেকে তারপরে এটা আবার তুমি যাকে কল করেছো তার আশেপাশে কোনো একটা টাওয়ারে যাবে, তার থেকে তোমার সেলফোনে আসে। তো এটা স্যাটেলাইট হয়ে জিনিসটা তোমার মানে ওই যে রিলেটিভস বা যে বন্ধু তুমি যাকে ফোন করেছো তার মোবাইলে এইভাবে যায়, ডিরেক্টলি এটা যায় না। ঠিক আছে, এটাকে মডুলেশন করতে হয়, এটাকে বাড়াতে হয়, অ্যাম্পলিফাই করতে হয়, অনেকগুলো বিষয় আছে। ঠিক আছে, এগুলো যত বড় ক্লাসে উঠবে তত জিনিসগুলো আরও ভালো করে জানবে আর কি। ঠিক আছে, তো এই যে আমাদের যে স্যাটেলাইটটা আছে, এই স্যাটেলাইট এবং আমাদের যে আর্থ, এই আর্থ এবং স্যাটেলাইটের মধ্যে কি একটা ফোর্স কাজ করছে, সেম ফোর্স, আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স। তো এই গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য দেখা যাচ্ছে যে সে এই জায়গার মধ্যেই ঘুরছে এবং সে না আর্থের দিকে যাচ্ছে না আর্থ থেকে দূরে যাচ্ছে। তো আর আসলে আলটিমেটলি কী হয়, সে যখন গোল গোল এরকম করে ঘুরে সে উল্টো দিকে একটা ফোর্স ডেভেলপ করে। বলেছিলাম তোমাদেরকে এই ফোর্সের নাম, এটা কি, সেন্ট্রিফিউগাল ফোর্স, উল্টো দিকে যেটা হয়। আর আর্থ যে তাকে টানছে সেই ফোর্সটার নাম কি, সেন্ট্রিপিটাল। তো ওই সেন্ট্রিপিটালটাই কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স। সেন্ট্রিপিটাল, সেন্ট্রিফিউগাল এগুলা কিন্তু আসলে এক্সিস্ট করে না, বলেছিলাম একদিন, এগুলা অন্য ফোর্সের ছদ্মনাম হিসেবে থাকে। যেমন এখানে যে গ্র্যাভিটেশনাল ফোর্স এফ জি আমি যদি লিখি, এই গ্র্যাভিটেশনাল ফোর্সটাই আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স, এবং এটাকে ওভারকাম করার জন্য সেই স্যাটেলাইটটা কী করছে, গোল গোল ঘুরছে, যাতে করে উল্টো দিকে একটা ফোর্স সে তৈরি করতে পারে যেটা আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সের সাথে সমান হবে। এবং যখন এই কন্ডিশনটা হবে, সমান হবে, তখনই সে গোল গোল এরকমভাবে ঘুরতে পারবে। যদি একটা ফোর্স বেশি হয় তাহলেই তার মোশনটা অন্যরকম হয়ে যাবে। যদি এই দিকের ফোর্সটা বেশি হয় তাহলে সে আর্থের সারফেসে এসে পড়ে যাবে, আর যদি ওই দিকের ফোর্স বেশি হয় তাহলে আর্থ থেকে অনেক দূরে এসে চলে যাবে। বুঝতে পেরেছো? তো এটা একটা ওর একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড বলি। ঠিক আছে, আর্থের থেকে আমার ঠিক মনে নেই কত কিলোমিটার দূরে একটা জায়গা আছে যেটাকে গ্র্যাভিটেশনাল ফিল্ড বলি। ওই গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে সায়েন্টিস্টরা কী করেন, যে এই স্যাটেলাইটটাকে নিয়ে পৌঁছে দেন। পৌঁছে দিলে তারপর সে আর ওই ফিল্ড থেকে আর মানে সরে যায় না, তখন তার একটা কন্টিনিউয়াস এরকম একটা মোশন করতে থাকে সে, এবং না সে উল্টা দিকে যায় না সে পৃথিবীর দিকে আসে। তো ওই গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার স্যাটেলাইট কিন্তু আমাদের আছে। তোমরা যদি পিকচার দেখো ইউটিউবে বা বিভিন্ন যে পাবলিশ যে হয় নাসার থেকে ফটোস, যে ওইখানে দেখবে যে কত হাজার হাজার কত লক্ষ লক্ষ স্যাটেলাইট, মানে লক্ষ হবে না, হাজার হবে, 6-7 হাজার মনে হয় এরকম পাঠানো হয়েছে। তো এরকম অনেক হাজার হাজার স্যাটেলাইট অলরেডি নষ্ট হয়ে রয়েছে, এগুলো এমনিই ঘুরছে। ঠিক আছে, এগুলো মানে নষ্ট হয়ে গেছে আর কি। তো এগুলাকে আনাও যায় না, এটা মানে এটাকে কাজও করা যায় না, এটা ওইখানেই ঘুরছে, ওইখানেই এটা নষ্ট হয়ে যাবে। তো আমাদের মানে আর্থের চারিদিকে পুরো একটা লেয়ার হয়ে গেছে বলা যায়, পুরো একটা মানে এত স্যাটেলাইট হয়ে গেছে, কারণ সব কান্ট্রি ছাড়ছে না স্যাটেলাইট, সবারই তো দরকার, সবারই জিপিএস দরকার, সবারই টেলিকমিউনিকেশন দরকার। ঠিক আছে, সবাই চায় অ্যাডভান্স হতে। ঠিক আছে, যেমন ওই যে আমাদের সোলজাররা, যেমন আমাদের কার্গিলের যুদ্ধর সময় যে অনেক মানে জওয়ান যারা শহীদ হয়েছিলেন, সোলজার যারা মারা গেছিলেন, কেন মারা গেছিলেন, কারণ আমাদের নিজস্ব কোনো স্যাটেলাইট সিস্টেম ছিল না। ওনারা জানতে পারেননি যে মানে এনিমিসরা কোথায় আছে, প্রপার ওদের লোকেশনটা জানতে পারেনি, যেটা আমেরিকার অনেক আগে থেকে ওনাদের ছিল, ওদের ছিল আর কি। তো ইন্ডিয়া তারপর অনেক পরে লঞ্চ করেছে, তো ওরা পুরো স্যাটেলাইট পিকচার দেখে নিতে পারে। যেমন তোমাদেরকে যে আমি পড়াচ্ছি, আমেরিকা চাইলে ওইটাও ওরা মনিটর করে নিতে পারে। ঠিক আছে, ঘরের ভিতরে কতজন মানুষ আছে সেটা পর্যন্ত ওরা স্ক্যান করে দেখে নিতে পারে। তো এত হাইটেক ওদের কাছে স্যাটেলাইটগুলো আছে, ওই স্যাটেলাইটগুলো ওইখান থেকেই কিন্তু সবগুলো পুরো ইন্ডিয়াকে মানে পুরো ইয়ে করে। তোমরা ইয়েটা দেখেছো, পুলওয়ামা মুভিটা দেখেছো? পুলওয়ামা না, সরি, ভেরি ভেরি সরি, পোখরান। ঠিক আছে, পোখরান বা সামথিং এরকম কি কি একটা মুভি ছিল যে, ঠিক আছে দেখেছো এটা? ওই যে এপিজে আব্দুল কালাম যে তোমার আমাদের অ্যাটম বোমের যে ডিসকভারিটা করেছিলেন, জন আব্রাহামের মুভিটা ছিল। ঠিক আছে, এই মুভিটার মধ্যে কিছু কিছু ক্লিপস এরকম দেখিয়েছে যে সিআই এর মানে চোখের আড়াল থেকে কিভাবে ওই তোমার স্যাটেলাইটের মানে স্যাটেলাইটটা কি করে, স্যাটেলাইটটা তো ইন্ডিয়ার মানে ইন্ডিয়া না সব কান্ট্রির চারিদিকে ঘুরপাক খায়। তো যখন সে তার একটা টাইম লাইন আছে, এই টাইমে সে ইন্ডিয়ার উপর আসবে, তো তখন ওনারা সব কাজ টাজ বন্ধ করে সব জায়গায় একদম নর্মাল করে রেখে দেন। যখন সেই স্যাটেলাইটটা এখান থেকে সরে যায় ওনারা আবার কাজে লেগে যান। এবং ওই এটা তো করেছিলেন ইয়ের মধ্যে, ডেজার্টের মধ্যে, রাজস্থানের মধ্যে। তো রাজস্থানের মধ্যে যখন গাড়ি চলে, গাড়ির টায়ারের দাগগুলো দেখা যায়, তো এই দাগগুলো পর্যন্ত দেখে নিলে ওরা বুঝে নিতে পারবে যে এখানে মিলিটারি কোনো একটা কাজ চলছে বা কিছু একটা কাজ হচ্ছে, এখানে সাসপিশিয়াস কাজ হচ্ছে। কারণ আমেরিকা যখন ইয়ে বানিয়ে নিয়েছিলেন, অ্যাটম বোম বানিয়ে নিয়েছিলেন, বানিয়ে নেওয়ার পরে ওনারা মানে সব কান্ট্রির উপর স্ট্রাইক করে দিয়েছে যে আর কেউ অ্যাটম বোম বানাতে পারবে না, যদি বানানো ধরা পড়ে তাহলে হি হ্যাভ টু সুই এগেনস্টটা মানে ওই মানে কি বলে ওয়ার্ল্ড কোর্টের মধ্যে বা
সবার সামনে তার মানে ফাইন দিতে হবে বা একটা তার শাস্তি হবে যে কোনো কান্ট্রি। তো তুমি বানাতে পারো কিন্তু মানে না জানিয়ে না ইয়ে করে তুমি ধরা পড়তে পারবে না, কিন্তু তুমি যদি বলে নাও আমি বানিয়ে নিয়েছি এবং ধরা পড়েনি তারপর তোমাকে কিছু করবে না। ঠিক আছে, তো ওই রকম আর কি বিষয়। তো যখন ওই টায়ারের দাগগুলো মুছার জন্য কি করতেন যে গাড়িটা যে ছিল, গাড়িটার জিপসিটা ছিল, গাড়িটার থেকে একটা বস্তা এরকম করে বড় একটা বস্তা ফেলে রেখে দিয়েছিলেন। তো গাড়িটার টায়ার যখন দাগ দিয়ে যায় বস্তাটা বালিটাকে আবার সরিয়ে দেয় আর কি, আবার দাগ দিয়ে দেয় যাতে বোঝা না যায়। তো এরকম অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আমাদের মানে নিউক্লিয়ার পাওয়ার বানিয়েছিলেন আর কি তখন মানে এপিজে আব্দুল কালাম আর কি। ঠিক আছে, তখন সময় অটল বিহারী বাজপেয়ী মনে হয় ছিলেন তখন সময়ের আমাদের প্রাইম মিনিস্টার। হুম। আচ্ছা, এই জিনিসটা আমি পরে বলবো, ঠিক আছে? এটা আপাতত থাক আজকে। নিউটনস, আচ্ছা, নিউটনস থার্ড ল অফ মোশন অ্যান্ড গ্র্যাভিটেশন দেখো। নিউটনের থার্ড ল অফ মোশন এবং গ্র্যাভিটেশনের খুব সুন্দর একটা সম্পর্ক আছে। আমরা দেখেছি কি নিউটনের থার্ড ল অফ মোশনটা কি? হুম, এভরি অ্যাকশন হ্যাজ ইট অপোজিট রিয়াকশন, মানে ওই ফোর্স এফ অন এ বি ইকুয়ালস টু এফ অন বি এ, এটাই তো ছিল। এটা নেগেটিভ ছিল, এরকম একটা ছিল, ঠিক আছে? তো অ্যাকশন, এভরি অ্যাকশন হ্যাজ ইট অপোজিট রিয়াকশন। তো এখানে দেখো, যদি আমাদের এখানে একটা এই যে আমাদের এটা যদি আমাদের আর্থের সারফেস হয়, আর্থের সারফেস হয়, আর্থের সারফেসে আর্থের একটা মাস আছে এম, ক্যাপিটাল এম ধরে নিই, এবং এখানে একটা অবজেক্ট মনে করো একটু উপরে একটা অবজেক্ট আছে, এখানে না এই জায়গাতেই ধরে নিই, ঠিক আছে? এখানেই পুরো আর্থের সারফেসে একটা ছোট্ট একটা, যেমন এই চেয়ারটাই ধরে নাও না, মাটির মধ্যে আছে এই চেয়ারটা, চেয়ারটার মাস কত? এটা স্মল এম ধরে নিই, ঠিক আছে? আর আর্থের মাস ক্যাপিটাল এম, এবং এই চেয়ারটা কোথায় আছে? মাটির মধ্যে আছে। এবং আমরা কি বলি যে এভরি অবজেক্ট অ্যাট্রাক্টস এভরি আদার অবজেক্ট, মানে আমাদের এই চেয়ারটা কি করছে? আর্থটাকে টানছে, এবং আর্থও কি করছে? চেয়ারটাকে টানছে। তো আর্থ যে ফোর্স দিচ্ছে কাকে? আমাদের সরি, চেয়ার যে ফোর্স দিচ্ছে আমাদের আর্থকে, সেই ফোর্সটা কত? এফ ইকুয়ালস টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার হবে, কারণ এখানে মাস দুটো এখন ক্যাপিটাল এম স্মল এম ধরেছি। তো এই যে ফোর্সটা হবে এটাকে আমরা ধরে নিতে পারি অ্যাকশন, এবং এটার অপোজিট আর্থ যে চেয়ারটাকে টানছে সেটা হবে আমাদের রিয়াকশন। ঠিক আছে, ওইখানেও এক্সপ্লেন করা যায় যে আসলে জিনিসগুলো সেমই, এবং সেই ফোর্সটাও কত হবে? সমান হবে। কত হবে? এফ ইকুয়ালস টু জি এম এম বাই আর স্কোয়ার। যদি আমরা ডিরেকশনটাকে কনসিডার করি তাহলে এটাকে যদি পজিটিভ ডিরেকশন ধরি তাহলে ওইটাকে কি ধরবো? নেগেটিভ ডিরেকশন ধরবো। ডিরেকশন মানে কি? ডিরেকশন আসলে মানে কিছুই না, তুমি তোমার রেসপেক্টে যা ধরবে। আজকে মনে করো যদি আমার রেসপেক্টে যদি আমি ধরি, যেমন আমি যদি এদিকে যাই তোমাদের দিকে আগাই তাহলে আমি এটাকে পজিটিভ ধরবো, তোমরা যদি আমার দিকে আসো তাহলে আমি এটাকে নেগেটিভ ধরবো। তোমরা তো উল্টোটা ধরতে পারো, ঠিক আছে? আমি যখন তোমাদের দিকে আসবো তোমরা এটাকে নেগেটিভ ধরতে পারো, কারণ এটা রেসপেক্টিভ ধরি, রেসপেক্টিভ মানে সবের জন্য এই জিনিসটা আলাদা হবে। ঠিক আছে, তো আমরা যদি নিচের দিকে যদি ফোর্সটাকে পজিটিভ ধরি তাহলে উপর দিকে ফোর্সটাকে আমরা নেগেটিভ ধরতে পারি, এবং এই দুটো ফোর্স কি হবে? ইকুয়াল অ্যান্ড অপোজিট হবে। এটাকে আমরা বলতে পারি অ্যাকশন এবং রিয়াকশন। বোঝা গেছে? তাহলে এটা কিছুই না, আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা, এটাই নিউটনের থার্ড ল অফ মোশনটাকেও এক্সপ্লেন করা যায়, ঠিক আছে? বলা যায় জিনিসটাকে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন মনে দেওয়া আছে না? ইফ দ্য স্টোন অলসো এক্সার্ট, আচ্ছা এখানে একটা খুব সুন্দর একটা প্রবলেম আছে। প্রবলেমটা বলছে যে ইফ দ্য স্টোন অলসো এক্সার্ট অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স অন দ্য আর্থ, দেন হোয়াই ডোন্ট উই সি দ্য আর্থ রাইজিং আপ টুয়ার্ডস দ্য স্টোন? খুব সুন্দর একটা প্রশ্ন করেছে। প্রশ্নটা বলেছে এটা যদি আমাদের আর্থ হয় এবং এখানে যদি একটা স্টোনকে যদি আমরা ঢিল দিই, উপর দিকে ঢিল দিই, তাহলে দেখা যায় স্টোনটাই নিচের দিকে পড়ছে। কেন আর্থ স্টোনের দিকে যায় না? আর্থ তো যাওয়ার কথা। অনলি দ্য রিজন ইজ আর্থের মাস বেশি। তো আর্থের মাস বেশি হওয়ায় আর্থ অ্যাক্সেলারেট হয়, কিন্তু এই অ্যাক্সেলারেশনটা কতটুকু কম দেখো। আর্থও কিন্তু ওই ছোট্ট যে পাথরটা আছে, যে পাথরটাকে তুমি এরকম করে উপর দিকে ঢিল দিয়েছো, পাথরটা নিচের দিকে আসছে দেখছো। কেন? কারণ পাথরটার অ্যাক্সেলারেশন অনেক বেশি। কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এত অ্যাক্সেলারেশন হ্যাঁ না আসছে নিচের দিকে, তো তার জন্য তুমি ইজিলি দেখতে পাচ্ছ যে পাথরটা নিচের দিকে পড়ে যাচ্ছে। কিন্তু আর্থটাও তো যাওয়ার কথা, কারণ আর্থকে কে টানছে? পাথরটা টানছে। যতই মাস বেশি হোক, যতই যা বেশি হোক, তারপরে তো টানছে তো না? তাহলে টানলে কি হবে? ফোর্স হবে। আর ফোর্স হলে কি হবে? অ্যাক্সেলারেশন হবে। তাহলে অ্যাক্সেলারেশন হলে সেটা আমরা ফিল করি না কেন, যায় না কেন? ওই অ্যাক্সেলারেশনটা এতটুক অ্যামাউন্টের। এটা কত? 1.63 ইন্টু 10⁻⁻24 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে এটা অনেক ছোট, মানে এটা কল্পনা করা যায় না, এটা কাইন্ড অফ স্টেশনারি ধরা হয়। ঠিক
ঠিক আছে, তারপরেও আমরা বলবো যে আমাদের আর্থ কি করছে, অ্যাক্সেলারেট করছে কার দিকে, ওই পাথরটার দিকে, স্টোনটার দিকে, কিন্তু তার অ্যাক্সেলারেশন খুব কম, কারণ তার মাস অনেক বেশি না। মাস অনেক বেশি হলে তো অবভিয়াসলি আমরা জানি অ্যাক্সেলারেশন অনেক কম হবে। ঠিক আছে, ফর্মুলাটা কোথা থেকে আসে, এফ ইকুয়ালস টু এম এ। ঠিক আছে, তাহলে এফ ইকুয়ালস টু এম এ হলে এম ইকুয়ালস টু কি লেখা যায়, এফ আপন এ। তাহলে ফোর্সটাকে যদি আমরা কনস্ট্যান্ট ধরে নেই, তাহলে মাসের সাথে অ্যাক্সেলারেশনের রিলেশনটা কি, ডিরেক্টলি প্রপোর্শনাল না ইনভার্সলি প্রপোর্শনাল? উপর নিচে থাকলে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। যেমন এখানে এমটা কি উপরের সংখ্যা না, মানে নিউমারেটর না ডিনোমিনেটর? নিউমারেটর, এমটা নিউমারেটর। আর এখানে এফটা কি, আর এটা কি? তাহলে নিউমারেটর আর ডিনোমিনেটর যখন থাকে তখন রিলেশনটা ইনভার্স হয়, উল্টো হয়, মানে এটা বাড়লে এটা কমবে, এরকম হবে। আর যখন নিউমারেটর নিউমারেটর থাকবে তখন এটা বাড়লে এটাও বাড়বে। ঠিক আছে, ফোর্স মাস বাড়লে ফোর্সও বাড়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাসটা যেহেতু কম পাথরটার, তার জন্য এই সরি আমাদের সানের আর্থের মাস যেহেতু বেশি, আর্থের অ্যাক্সেলারেশনটা কি হবে, কম হবে, অনেকটা কম হবে। এবং এই কমের ভ্যালুটা এই আসে, কমের ভ্যালুটা, এটাকে পুরো এক্সপেরিমেন্টালি আমরা মানে দেখাতে পারি, বা পুরো এক্সপেরিমেন্টালি না, মানে ম্যাথমেটিক্যালি এটা পুরো এক্সপ্লেন করা যায়। পুরো ফর্মুলা বসিয়ে এফ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু আপন আর স্কোয়ার বসিয়ে পুরোটা জিনিসকে তুমি ইজিলি এক্সপ্লেন করে নিতে পারবে। নেক্সট একটা ছোট্ট একটা দেখো নিউমারিক্যাল এখানে দেওয়া আছে। প্রশ্নটা কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন আর্থ অ্যান্ড এ 1 kg অবজেক্ট অন ইটস সারফেস? সারফেসের মধ্যে মানে আর্থের সারফেসের মধ্যে যদি একটা 1 কেজির একটা অবজেক্ট থাকে, ঠিক আছে, 1 কেজির একটা অবজেক্ট থাকে, তাহলে এই 1 কেজি অবজেক্টের সাথে আর্থের যে গ্র্যাভিটেশনাল ফোর্স হবে সেই ফোর্সের ভ্যালুটা কত হবে? এখন তোমাদের মনে হয়তো বা প্রশ্ন আসতে পারে যে স্যার এটা তো সারফেসের মধ্যে পুরো লেগে আছে, ডিস্টেন্স তো নেই, জিরো না ডিস্টেন্স? তাহলে ডিস্টেন্স যদি জিরো হয় তাহলে কী করে বের করবো, ফোর্স তো ইনফাইনাইট হয়ে যাবে। কারণ এফ ইকুয়ালস টু ফর্মুলা কি, জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। আর আর যদি জিরো হয়ে যায়, সামথিং বাই জিরো মানে কি, এটা বলি আমরা ইনফিনিটি, মানে ফোর্স অনেক বেশি হয়ে যাবে। কিন্তু আসলে না, ফোর্স এখানে ডিস্টেন্সটা জিরো ধরবো না, কারণ ডিস্টেন্সটা কোনটা জানো, ডিস্টেন্সটা আমরা ধরি যে আর্থ তো একটা বিশাল বড় একটা বডি না, আর্থের যে সেন্টার আছে ঠিক মাঝখানে সেন্টারটা, আর্থের অনেকগুলো লেয়ার থাকে জানো তো, ঠিক আছে, অনেকগুলো লেয়ার দিয়ে তারপর সেন্টারটা থাকে। তো এই আর্থের পুরো সেন্টারটা থেকে আমরা যে সারফেসে যাব সেটা হবে আমাদের আর্থের রেডিয়াস, এবং এটার ক্ষেত্রে ডিস্টেন্সটা আমরা এটাকে ধরবো, আরটাকে ধরবো। তো তখন আর এর ভ্যালুটা জিরো হবে না। আর যখন আমাদের একটা অবজেক্ট এতটুকু উপরে থাকবে তখন এটা হবে আর প্লাস এইচ হবে, নাকি আর হবে, কারণ টোটাল ডিস্টেন্স কত, এখান থেকে সেন্টার থেকে কত ডিস্টেন্স, আর প্লাস এইচ। তো তখন যখন এফ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার বসাবো, তখন ওই আর এর জায়গায় আর প্লাস এইচ হোল স্কোয়ার বসাবো, মানে টোটাল ডিস্টেন্সটা তো এত হবে, আর প্লাস এইচ হবে। তো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এফ ইকুয়ালস টু জি এম ওয়ান এম টু আপন আর স্কোয়ার, এটাই তো আমাদের ফর্মুলা। তো কি কি দিয়েছে দেখো, মাস অফ আর্থ দিয়েছে, তো আর্থের মাসকে এম ওয়ান ধরে নিই, তারপরে ওই অবজেক্টটার মাস দিয়েছে এম টু, তাহলে এম টুটাকে 1 কেজি হয়ে যাবে। রেডিয়াস অফ আর্থ দিয়েছে 6.4 ইন্টু 10⁻⁻6 মিটার, জি এর ভ্যালু দিয়েছে 6.7 ইন্টু 10⁻11। ঠিক আছে, 6.7, বলো কি বলবে কিছু, কোথায়, ও 10⁻6 না, এটা 6400 কিলোমিটার, এটা মনে রাখবে। ঠিক আছে, এই ছোটো ছোটো কিছু জিনিস মনে রাখা দরকার। আমাদের আর্থের রেডিয়াস কত, আর্থের রেডিয়াস হলো 6400 কিলোমিটার, এটাকে মিটারে নিলে 6.4 বা 64 × 10⁵ মিটার বলা যায়। তাহলে এখানে সবগুলো ভ্যালু বসিয়ে দেবো জাস্ট, আর কিছু না, অঙ্ক তো ইজিলি মিলে যাবে। এখানে কত বসাবো, 6.7 বা 6.67 ইন্টু 10⁻11, 7 বসালে হবে, 6 7 বসালে হবে। ঠিক আছে, যেটা দেওয়া থাকবে তোমার প্রশ্নের মধ্যে সেটাই তুমি বসিয়ে দাও, অসুবিধা হবে না। এম কত, এম ওয়ান কত, 6 × 10⁻24 ইন্টু এম টু কত 1 ডিভাইডেড বাই আর এর ভ্যালু কত, 6.4 ইন্টু 10⁻6 হোল স্কোয়ার, এটা আসবে। সলভ করো এটাকে, সলভ করে দেখো ফোর্সটা কত আসে, ইউনিট কি হবে ফোর্সের, ইউনিট নিউটন হবে। করো তোমরা, সলভ করো, আমিও সলভ করছি, তোমরাও সলভ করো। 6.7 into 10⁻11 into 6 into 10⁻24 all divided by 6.4 into 6.4 into 10⁻12।
13 equals to 40.96 into 10 to the power 12, 6.7 into 6, 2 4 36 40. অ্যাপ্রক্স 9 নিউটনের মতোই আসবে। ঠিক আছে, দেখো এটা কি করে করেছি। এই ক্যালকুলেশনগুলো একটু টাফ হবে তোমাদের জন্য, কারণ এখানে পয়েন্টের জিনিস আছে, তারপর পাওয়ারের জিনিস আছে। এগুলো কি করে করতে হবে একটু বুঝে নাও। এই জিনিসটাকে পুরো একসাথে লিখে নিয়েছি। নিচের জিনিসটাকে 6.4 ইন্টু 10⁻6 হোল স্কোয়ার আছে। এই জিনিসটাকে 6×12 এখানে লিখেছি, আর 6.4 ইন্টু 6.4 রেখে দিয়েছি। পরে কি করেছি, 6.4 ইন্টু 6.4 এসছে আমাদের 40.96, আর এখানে আসছে উপরের এটাকে, এই দুটোকে মাল্টিপ্লাই করা এসছে 40.20। 10⁻13 আছে, 10⁻12 আছে, তাহলে এটা উপরের দিকে গেলে কত হবে, 10⁻12 হবে, মানে 10 থাকবে, মানে এদের মধ্যে শুধু 10 থাকবে। আর এই জিনিসটা অ্যাপ্রক্সিমেটলি এটা দিয়ে এটাকে ভাগ করলে অ্যাপ্রক্সিমেটলি কত আসবে, 9 দিয়ে যাবে না, এটা পুরো সেম সেম তো প্রায়। তো ওই জন্য 0.9 আমি লিখে নিয়েছি, ইন্টু 10 মানে 9 নিউটন। তাহলে অ্যাপ্রক্সিমেটলি আমাদের আর্থ এবং কার মধ্যে, ওই অবজেক্টটার মধ্যে, 1 কেজি অবজেক্টটার মধ্যে কতটুকু ফোর্স কাজ করছে, 9 নিউটন ফোর্স কাজ করছে। বোঝা গেছে? তো এখানে ক্যালকুলেশনটা একটু শুধু ক্লামজি, বাকি মানে প্রসেসটা কিন্তু সোজা। ঠিক আছে, এই কোয়েশনটা লাস্ট, 6:15 বেজে গেছে, তোমার তো আবার যেতে হবে। আচ্ছা, নাহলে তুমি চলে যাও, ঠিক আছে, তোমরা নাহলে এটা করো। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা, ক্যালকুলেট দ্য ফোর্স অফ গ্র্যাভিটেশনাল বিটুইন দ্য আর্থ অ্যান্ড দ্য সান গিভেন দ্যাট দ্য মাস অফ আর্থ ইজ 6 ইন্টু 10⁻24। এই কোয়েশনটা করো তোমরা। ঠিক আছে, এই কোয়েশনটা করো, ম্যাটেরিয়াল দেখবে না। ঠিক আছে, ম্যাটেরিয়াল না দেখে নিজে করার চেষ্টা করো, খাতাগুলো। আচ্ছা, আমি দেবো, ঠিক আছে, অসুবিধা নেই। এই কোয়েশনটা করো তোমরা, যাও তোমরাও করো, আমিও করি। ঠিক আছে, দেখি। F equals to 6.7 into 10 to the power minus 11 into 6 into 10 to the power 24, 2 into 10 to the power 30, 1.5 into 10 to the power 11 whole square. এটা আসবে, হ্যাঁ। F equals to G m1 m2 upon r square। ঠিক আছে, এখন পাওয়ারের জিনিসগুলোকে সবগুলোকে একসাথে নিয়ে নেবে, আর নাম্বারসগুলোকে সব একসাথে নিয়ে আসবে। 6.7 ইন্টু 6 ইন্টু 2 একসাথে করে নাও, আর ওইগুলোকে একসাথে নিয়ে যাও। 10 টু দি পাওয়ার -11 ইন্টু 10 টু দি পাওয়ার 24 ইন্টু 10 টু দি পাওয়ার 30। নিচের জিনিসটা কি হবে, জাস্ট স্কোয়ার চেঞ্জ হবে, তাহলে 1.5 ইন্টু 1.5 হবে, আর ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে, 22। আচ্ছা, F ইকুয়ালস টু আসবে 6.7 ইন্টু 12 হবে না, 6×2 = 12, তাহলে 14 1 7 হইতেছে 20 20 80.4
ইন্টু 10⁻, এখানে দেখো 10⁻11, 24 আর 30, তাহলে 24 আর 30 কত হয়ে যাবে? 54। আর 54 থেকে 11 চলে গেলে, 10 চলে গেলে কত? 44, আরও এক গেলে 43। 43 upon 2.25 into 10⁻22, তো আসবে f equals to, এই যে ক্যালকুলেশনটা, এটা ইজি হবে তোমরা যদি জিনিসটাকে এখান থেকে একটা 10 নিয়ে নাও। 10 নিয়ে নিলে এটা হবে 804, আর ইন্টু 10⁻, হবে 42। ঠিক আছে, এখান থেকে একটা 10 নিয়ে নিলে পয়েন্টগুলো সরে যাবে আর কি, পয়েন্টগুলো সরিয়ে দিলে অঙ্কটা করতে সুবিধা হয়। এটাকে লিখে নাও 225, তাহলে 225 নিলে এখানে কত হবে? 10⁻20। তাহলে এখন ডিভাইড করো 225 দিয়ে, তাহলে এটা করলে কত হয়? 5, 6, 3.5 অ্যাপ্রক্স আসছে না? 3.5 ইন্টু 10⁻20 যদি হয় 22 নিউটন। কত এসছে তোমাদের ক্যালকুলেশনে? মোটামুটি দেখো তো এরকম কোনো ভ্যালু আসছে নাকি? 3.5 ইন্টু 10⁻22 নিউটন অ্যাপ্রক্স কত আছে? সলিউশনে কত দেওয়া আছে? 10⁻, ওই তো একই কথা। তাহলে এখান থেকে 1 নিয়ে নিলে কত হবে? 35। একটা 0 নিয়ে নিলে, তাহলে 35 ইন্টু 10⁻21 নিউটন এসছে আমাদের। তাহলে 35.7 আর 35 অ্যাপ্রক্স লিখে দেবে। আর তোমরা যখন এই ক্যালকুলেশনগুলো ক্যালকুলেটর দিয়ে করবে আরও ইজি হবে, আরও সোজা হবে জিনিসগুলো, কারণ ওই পয়েন্টের জিনিসগুলো যে আমি এখানে ক্যালকুলেট করছি আমি তো অ্যাপ্রক্স ধরছি, একটা পয়েন্টের পরে আর নিই, আরেকটা যদি নিতাম তাহলে এখানে 7 আসতো হয়তো বা 35.7 হতো। ঠিক আছে, তো কোনটা? এটা এটা এখানে কত ছিল? এখানে ছিল 11, 11 টু যা 22, 22 থেকে কয়টা নিলাম? দুটো নিলাম না? তো দুটো নিলে 20 থাকবে না? তাহলে 20 লিখলাম, কারণ এখানে পয়েন্টের পরে দুটো ডিজিট আছে। তাহলে এই 2.25কে যদি 225 বানাই, কত মাল্টিপ্লাই করতে হবে? 100। 100 মাল্টিপ্লাই, ওই 100টা কার থেকে নিয়েছি? তার থেকে, দুটো জিরো, তাহলে এখানে 10⁻20 হবে। এবং সেম ওইখান থেকে কি নিয়েছি? ওইখান থেকে একটা জিরো নিয়েছি 804 বানানোর জন্য। ঠিক আছে, তো ক্যালকুলেশনগুলো তোমরা এইভাবে করবে, আরও প্রিসাইজলি করবে, যেন এক্সামের মধ্যে এই ভুলগুলো না হয়, কারণ এক্সাম প্রেশার থাকবে। এই অঙ্কগুলো যদি আসে, একটা অঙ্ক কিন্তু 10 থেকে 15 মিনিট নিয়ে যাবে যদি ভালো করে ঘরের মধ্যে প্র্যাকটিস না করো। বুঝতে পেরেছো? মাথাতে রাখবে জিনিসটা।